হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছ? একটু জানাও তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? সাউন্ড শুনতে পাচ্ছ তাই না? আলহামদুলিল্লাহ। আমার মাইকে ক্লাস রেকর্ড করতেছিলাম, এখন খুলে দেখেছি চার্জ নাই। তো কিছুক্ষণ হয়তোবা, আমি জানি না কতক্ষণ চার্জ থাকবে। আহ, দেখা যাক কতটুকু পর্যন্ত টানতে পারি। আশা করি আধা ঘন্টা 45 মিনিটও থাকবেই, এরপরে যতক্ষণ থাকে। ঠিক আছে, এখানে চার্জের পার্সেন্টেজ অবশ্য দেখা যায় না। চার্জের পার্সেন্টেজ দেখা যায় না, তবে চার্জ মোটামুটি 30% মতন চার্জ আছে। ভুল হয়ে গেছে কানেকশনটা দিতে, আজকে মাথায় ছিল না, মানে খেয়াল করি নাই আর কি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো সবাই? ঠিক আছে, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের পড়া অনেক অনেক ইন্টারেস্টিং। মানে আমরা আজকে অনেক মজা করে পড়বো টপিকগুলা, মানে সেই দেখবো যে তুখর লাগবে, বুঝতে পারছো ইনশাল্লাহ। তো চলো আমরা তাইলে শুরু করি। হ্যাঁ, ক্লাস 1 ঘন্টা 30 মিনিট থাকবে কিনা জানি না। যাই হোক, কথা না বাড়ায় চলো শুরু করি, যতটুকু পর্যন্ত টানতে পারি। কিন্তু ক্লাসটা 15 মিনিট একটু পিছাইলে খুব ভালো হতো, তাহলে চার্জ মোটামুটি যা হওয়ার হয়ে যাইতো। তবে হঠাৎ করে আবার পিছাইতে চাই নাই। ঠিক আছে, আগের ক্লাস না করলে অসুবিধা হালকা একটু আছে, কিন্তু পরশু ক্লাস যেটা ছিল, গত পরশু যে ক্লাসটা ছিল, বুঝছো, মানে আগের ক্লাসের আগের ক্লাস, মানে 10 নাম্বার লেকচার, ওইটা কিন্তু দেখাই লাগবে। ওইটা আজকের জন্য খুব গুরুত্বপূর্ণ তা না, কিন্তু এই ধরো ম্যাথ করতে গেলে কখনো কখনো লাগতে পারে আর কি, ওইটুকুই। ঠিক আছে, নাইম হোসেন, তোমার যে প্রবলেম একটু আমাদের এসিএস গ্রুপে জানাও। ঠিক আছে, ওকে বস, চলেন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমাদের এগুলো কে লিখছে এখানে? ছি 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 ছি। ওকে, সো আমরা আজকে পড়ব পুলি বা কপিকল। বুঝছো, এত মজার একটা পড়া, হাউ মাউ করে কাঁদবা। আনবিলিভেবল। সো পুলি বা কপিকল, পুলি এর ইংরেজি হচ্ছে এরকম করে লেখে, পুলি। তো ভাইয়া দেখো এটার কাজটা কি। এটার সবচেয়ে বড় কাজ যেইটা, এইটার সবচেয়ে বড় কাজ যেইটা ভাইয়া, হ্যাঁ, সেইটা হচ্ছে যান্ত্রিক সুবিধা দেওয়া। সেইটা হচ্ছে যান্ত্রিক সুবিধা, যেটাকে বাংলাতে বলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেওয়া। হ্যাঁ, যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেওয়া, মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেওয়া। আচ্ছা, এবং আরেকটা কাজ আছে, সেটা একটু মাইনর, এটা হচ্ছে যে বলের ডিরেকশন চেঞ্জ করা। বলের ডিরেকশন চেঞ্জ করা। দেখো, বলের ডিরেকশন চেঞ্জ করা এটা আসলে মানে যতটা না ইফেক্টিভ, তার থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে, যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেওয়া। এখন ভাইয়া মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি? তোমরা ক্লাস 9-10-এ থাকতে যখন খুব ছোট ছিল, অনেক ছোট ছিল, তার চেয়েও ছোট ছিল, চ্যাপ্টার 5-এ একটা টপিক ছিল, সেইখানে আমরা হাইড্রোলিক প্রেস নিয়ে পড়াশোনা করছিলাম না? তোমাদের যদি মনে থাকে, ওই যে এক পাশে 10 নিউটন বল দিয়ে একটা গাড়িকে উঁচাই ফেলতাম, এরকম টাইপের কিছু কাজ করছো না তোমরা? হাইড্রোলিক প্রেস, ওই যে পানি থাকে, দুই মুখ খোলা নল থাকে, নলের এক পাশে পিস্টন থাকে, পিস্টনটাকে ধরে একটুখানি চাপ দিলেই আরেক পাশে, যেহেতু ক্ষেত্রফল বড়, তাই ওইটা কিন্তু অনেক বেশি পরিমাণ বল সেটা ব্যাক করতে পারে। তো এইখানে কিন্তু দেখো, আমি 10 নিউটন বল প্রয়োগ করে ওই পাশে 1000 নিউটনের কোনো একটা বস্তুকে তুলতে পারি। 10 নিউটন প্রয়োগ করে 1000 নিউটনের একটা বস্তুকে তুলতে পারি। কিন্তু নর্মালি যদি আমি 1000 নিউটনের বস্তুকে উঠাতে চাইতাম, তাইলে কিন্তু আমার 1000 নিউটন বলই প্রয়োগ করা লাগতো। কিন্তু ওই হাইড্রোলিক প্রেসের সাহায্যে আমরা কিন্তু 10 নিউটন বল প্রয়োগ করে ওইদিকে 1000 নিউটনের বস্তুকে উঠাই ফেলছি। তাইলে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ হলো আউটপুট বাই ইনপুট, অর্থাৎ আউটপুটে আমরা 1000 নিউটনকে তুলছি আর ইনপুটে হলো 10 নিউটন মাত্র প্রয়োগ করছি। এটাই হচ্ছে যান্ত্রিক সুবিধা। এই মনে পড়ছে কিছু? বলো বলো বলো। তো আমাদের ভাইয়া পুলি ইউজ করার মূল কাজটা হচ্ছে এই যান্ত্রিক সুবিধা আদায় করে নেওয়া। যে পুলি ব্যবহার করে আমরা মনে করো 100 নিউটনের কোনো একটা বস্তুকে তুলতে চাই, তার জন্য আমি যে 100 নিউটনই বল দিব,
এটা যেন না হয়, আমি যেন 25 নিউটন বল দিয়ে 100 নিউটন বলের বস্তুকে উপরের দিকে তুলতে পারি। সো এটা হচ্ছে পুলির একটা কার্যকারিতা, বিশাল একটা কার্যকারিতা এইটা, বুঝতে পেরেছো? সো দেখো আমরা এখন, তবে আমাদের ইন্টারমিডিয়েটে যে টাইপের পুলি নিয়ে আলোচনা হয় সেই টাইপের পুলিতে আসলে খুব একটা যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। সেইটা মূলত এই বলের ডিরেকশনটা নিয়েই কাজ করে, যে তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করবে একদিকে, কিন্তু তার উপর প্রযুক্ত বল হবে আরেক দিকে। সো এই জিনিসগুলো আমরা দেখব, এবং খুব সুন্দর সুন্দর কিছু সিমুলেশন আছে, দেখলে একদম মানে ফিলের সাগরে মনে হবে সাঁতার কাটতে ইচ্ছা করবে। হ্যাঁ, তো খুব খুব দারুণ কিছু সিমুলেশন আছে, সেগুলো আমরা দেখব। তো চলো আমরা এখানে প্রথমে আগে পুলিগুলা দেখতে কেমন হয় এটা নিয়ে আগে একটু ছোট করে আলোচনা করি। এর ভাই আমাদের পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট বোঝো যে কেন পুলি ইউজ হয়, কিভাবে পুলির কার্যকারিতাটা আমাদেরকে হেল্প করে, যান্ত্রিক সুবিধা কত পাওয়া যায় এগুলার জন্য। সো এগুলো দেখে ভয় পাওয়া না, এগুলো দেখে যেন মজা পাও। কি পাও? এগুলা দেখে ভয় পাওয়া যাবে না, কি পাইতে হবে? মজা পাইতে হবে। তাহলে দেখো এইখানে ভাইয়া দেখো, আমরা প্রথমে খেয়াল করো এই পাশে একটা পুলি রাখা হয়েছে, পুলির দুই পাশে দুইটা দড়ি ঝুলানো, পুলির দুই পাশে দুইটা দড়ি ঝুলানো দেখতে পাচ্ছ। কোনটাকে পুলি বলে? পুলি হচ্ছে এই যে এইটাকে বলে পুলি, ঠিক আছে, এটাকে বলে পুলি। তো ভাইয়া এই পুলিটার দেখো, পুলিটার গলায় ধরে একটা দড়িকে ঝুলানো হয়েছে, বুঝছো? এই দেখো এটা হলো একটা দড়ি। তো এই দড়িতে এখানে একটা হুক আছে, এই হুক ধরে আমরা টান দিয়ে বল প্রয়োগ করব। আর এই দড়ির নিচে একটা বস্তু রাখা আছে, একটা বস্তু রাখা আছে। তো কি হবে স্বাভাবিকভাবে? দেখো আমি যখন এই দিক বরাবর টান প্রয়োগ করব, দেখো বল প্রয়োগ করছি এই দিক বরাবর, কিন্তু আমাদের বস্তুটার উপরে বলটা প্রযুক্ত হচ্ছে এই দিক বরাবর। তাহলে দেখো বলের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি বল প্রয়োগ করতেছি এই দিক বরাবর, কিন্তু এর উপরে প্রযুক্ত এই দিক বরাবর হচ্ছে না, প্রযুক্ত হচ্ছে কোন দিক বরাবর? দড়ি বরাবর প্রযুক্ত হচ্ছে। তাহলে এখানে কিন্তু বলের ডিরেকশনটা চেঞ্জ হলো। সো খুব স্বাভাবিকভাবে আমি যদি এই দড়িটার উপরে 100 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এই দড়ির উপরে দেখো যে 100 নিউটন দেখা যাচ্ছে স্ক্রিনে না, 100 নিউটন বল যদি প্রয়োগ করি, তাহলে দেখো দড়ি বরাবর এই বস্তুর উপরেও কিন্তু 100 নিউটনের বল কাজ করবে। এটা খুব স্বাভাবিক কথা। যেমন ভাই তোমাকে যদি আমি এত কিছু না বলে যদি এটা বলতাম, এখানে আমাদের একটা বস্তু রাখা আছে, এর সাথে একটা দড়ি যুক্ত আছে, একটা বস্তু রাখা আছে, এর সাথে একটা দড়ি যুক্ত আছে। তো আমি যদি এই দড়ির উপরে 100 নিউটনের বল প্রয়োগ করি, তাইলে ভাই আমার এই বস্তুর উপরে প্রযুক্ত বলটাও কত হবে? 100 নিউটন হবে না? এই বস্তুর উপরেও প্রযুক্ত বলটা কত হবে? 100 নিউটন হবে। তো ভাইয়া এখানেও তাই, যে আমি দড়ির উপর যদি এদিকে 100 নিউটন দেই, তাহলে দড়ি যেহেতু একটাই, পুলি যেহেতু একটাই, তাই এখানেও কিন্তু 100 নিউটন বলই কাজ করবে। সো এই বস্তুটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। আমি যদি এই বস্তুটাকে 10 সেন্টিমিটার উপরে তুলতে চাই, তাহলে আমাকে এই দড়িটাকেও 10 সেন্টিমিটার টানতে হবে। এই দেখো দড়ির সরণ হলো 10 সেন্টিমিটার, এটা করার ফলে বস্তুটাও 10 সেন্টিমিটার উপরের দিকে উঠেছে। বলো ভাইয়া এইটা কি ক্লিয়ার কিনা? এগুলা হিজিবিজি, এগুলোর দিকে তাকায় না প্লিজ। এইটা বুঝছো কিনা জানাও, এইটা বুঝছো কিনা জানাও। সিম্পল, একদম সিম্পল। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড। এইবার আসো আমরা দেখি এই সিস্টেমটা। এই সিস্টেম কি পরীক্ষায় লাগবে? না, জাস্ট দেখো কি কাজে লাগে, মেকানিক্যাল অ্যাডভান্টেজটা এখান থেকে আইডিয়া পাবা। সো দেখো ভাইয়া একটু মজা নিয়ে দেখো আর কি। সো এইখানে আমরা দেখো একটা মজার কাহিনী ঘটতেছে। আমরা সেই 100 নিউটনের বস্তুকে উপরের দিকে তুলছি, কিন্তু আমি 50 নিউটন বল প্রয়োগ করছি, আর 100 নিউটনের বস্তুটা উপরের দিকে উঠছে। দেখো কি মজা, আমি 50 নিউটনের বল প্রয়োগ করছি, কিন্তু আমরা এই দুইটা কপিকল এমনভাবে তারা যুক্ত আছে যে আমাদের এই বস্তুটা 100 নিউটন হলেও সেটা উপরের দিকে উঠছে। তাহলে বলো তো এখানে যান্ত্রিক সুবিধা কত? এইটাতে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা সমান সমান কত বলো তো? 100/50, 100/50 সমান সমান কত? 2। বলো ক্লিয়ার কিনা? 2, কারণ আমি আউটপুট পাচ্ছি 100 আর ইনপুট দিছিলাম 50, তাহলে 50 ইনপুট দিয়ে আউটপুট পাইছি 100, তাহলে আমাদের এখানে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা সেটা হচ্ছে 2। ক্লিয়ার? কথা হচ্ছে ভাই এটা কেমনে হইলো একটু দেখো, এটা পরে সিমুলেশন দিয়ে আবার দেখাবো। সো এখানে যদি 50 নিউটনের বল দাও, তাহলে ভাইয়া বলো তো এই দড়ির উপরে কি 50 নিউটনের বল কাজ করছে না? এই দড়িটার উপরে কি 50 নিউটনের বল কাজ করছে না? এই যে যদি এদিকে 50 দাও, তাহলে এই দড়ির উপরে 50 নিউটন বল কাজ করছে। আবার দেখো
এই দড়িটা যেহেতু এইটার সাথে যুক্ত, তাহলে এই দিকেও কি 50 নিউটনের বল কাজ করছে না? তাহলে দেখো এই দুইটা 50-50 মিলে টোটাল উপরের দিকে বল হলো 100, আর এই বস্তুটার ওজন ছিল 100, যার ফলে এটা কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। কিন্তু এইখানে একটা ঝামেলা হয় যে আমাদের বস্তুটাকে যদি আমি চাই 10 সেন্টিমিটার উপরে তুলতে, তাহলে আমাদের সরণ ঘটানো লাগে 20 সেন্টিমিটার। এই কারণে দেখো কৃতকাজের পরিমাণ কিন্তু একই রকম। তুমি বলো তো 50 গুণ 20 মানে কত? 1000 নিউটন। 1000 নিউটন তো না, এটা 20 সেন্টিমিটার পয়েন্ট টু, তাহলে কত হচ্ছে এটা? টোটাল কাজ কত হচ্ছে? 20 কে 0.2, 50 ইন্টু 0.2 মানে কত? 10। তাহলে আমি দেখো 10 জুল পরিমাণ কাজ করছি এখানেও কিন্তু দেখো 10 জুল পরিমাণ কাজই কিন্তু হচ্ছে। অর্থাৎ শক্তির কোনো ধ্বংস সৃষ্টি হচ্ছে না, শক্তির কিন্তু কোনো ধ্বংস বা সৃষ্টি হচ্ছে না, শক্তি কিন্তু একদম আগের মতনই আছে। শক্তি কিন্তু আমি সৃষ্টি করি নাই এখানে, কিন্তু আমি কম কষ্ট করে বেশি কষ্টটা যাতে না হয় সেই ব্যবস্থা করছি। সো আমাদের এখানে 50 নিউটন বল প্রয়োগ করে আমি এখানে এমন একটা সিস্টেম, যে সিস্টেমের ফলে উপরের দিকে দুইটা তো দড়ি হয়ে গেছে, দুইটা দড়ি এখন 50 নিউটন বল দেওয়ার কারণে এই 100 নিউটনের বস্তুটা এখন উপরের দিকে উঠছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2 পেলাম আমরা এখানে। তাহলে কপিকলের যে গুরুত্ব, এটা কি একটু হলেও বুঝতে পারছো যে কেন কপিকল কাজে লাগে? এইবার আসো আমরা দেখি যদি 3টা পুলি থাকে তাইলে কি হয়। দেখো 3টা পুলি থাকলে তুমি যদি এই দিকে বরাবর 33.1/3 নিউটন, দেখা যাচ্ছে স্ক্রিনে তো, হ্যাঁ, 33 পরিমাণ বল নিউটন বল দাও, তাহলে দেখো এই দড়ির উপরে 33 নিউটন বল কাজ করবে, এই দড়ির উপরেও তাই 33 নিউটন বল কাজ করবে, এবং এই কপিকল ঘুরে এই দিকেও কিন্তু 33 পরিমাণ বল কাজ করবে। তাহলে এটা 33.33, এটা 33.3, এটা শোয়া হবে না অবশ্য, মানে শোয়া বললে তো 0.25 হয়, যাই হোক ভুল বলছি। 33.33, এটাও 33.33, এটা 33.3, এটা 33.3। তাহলে 3টা দড়ি যদি 33.33 দেয়, তাহলে কিন্তু এটা 100 নিউটন উঠবে। কিন্তু দেখো সরণ কিন্তু ওকে যদি 10 সেন্টিমিটার তুলতে চাও, তোমাকে এই দড়িটাকে 30 সেন্টিমিটার উপরের দিকে এদিকে টানতে হবে। তাহলে বলো এখানে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? বলো তো এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? আমরা 100 নিউটনের বস্তুকে তুলছি আর বল প্রয়োগ করছি কত? 33.33। তাহলে কিন্তু এটার মেকানিক্যাল অ্যাডভান্টেজ হলো 3। গুড। এই দড়িটা কি করতেছে দেখো, এখানে 4টা পুলি আছে এখানে। এখানে আমরা 25 নিউটনের বল প্রয়োগ করছি, তাহলে 25 নিউটন এদিকে কাজ করছে, এই দড়ি বরাবর 25 নিউটন এদিকে কাজ করছে, এই দড়ি বরাবর 25 নিউটন এদিকে, আবার এই দড়ি বরাবর 25 নিউটন এদিকে, 4টা 25 মিলে এই 100 নিউটনের বস্তুকে উপরের দিকে তুলছে। সো এইখানে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে 100/25 = 4। তাহলে দেখো আমি এখানে কম পরিমাণ বল প্রয়োগ করে অনেক বেশি ওজনের একটা বস্তুকে উপরের দিকে তুললাম। বুঝতে পারছো? এগুলা পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট এটা দেখে রাখো আর কি। ক্লিয়ার? তাইলে তাইলে আমরা এটুকু বুঝলাম যে ভাইয়া এটার আসলে কাজটা কি। এবার আসো আমরা একটু এখান থেকে সিমুলেশন একটা দেখি। দেখো এইখানে বলো তো সিঙ্গেল পুলি আছে, বুঝছো? সিঙ্গেল পুলি আছে। এই বস্তুটাকে যদি আমি দেখো টান দেই, দেখো আমার কত নিউটন বল দেওয়া লাগছে? 490.5 নিউটন। এবং এই 50 কেজি ভরের বস্তুটাকে উপরের দিকে তুলতে হলে কিন্তু 490.5 নিউটন বলই লাগবে। তো এই যে আমি এদিকে বল প্রয়োগ করছি, এভাবে করে যখন বল প্রয়োগ করতেছি তখন দেখো 490.5 নিউটন বলই আমার এখানে কিন্তু প্রয়োগ করা লাগছে। এই যে 490.5 নিউটন বল দিয়ে আমি এটাকে উপরের দিকে তুললাম। সো ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো আমরা যদি নাম্বার অফ পুলিটা বাড়াই দেই, ধরো 2টা পুলি দিলাম। পুলি দিলাম কয়টা এবার? 2টা পুলি দিলাম। এইবার খেয়াল করো পুলিগুলো এমনভাবে কানেক্টেড, এই দড়িটা যেটা ছিল, আমি একটু এই হিজিবিজি কমাই দিই, দেখো এই দড়িটা যেটা ছিল সেই দড়িটা এইটার সাথে গিয়ে আবার এটার সাথে কানেক্টেড। তো আমি যখন এই দড়িটাকে টান দিব, তখন কিন্তু এই 2টা দড়ি এই পুলিটাকে উপরের দিকে তুলবে, যার ফলে এই বস্তুটাও কিন্তু উপরের দিকে উঠবে। তাহলে দেখি কি হয়, আমরা ফোর্সটা একটু দেখি। এই যে দেখো এদিক বরাবর এখন খেয়াল করো অর্ধেক বল দিচ্ছি, দেখো, এবং পুলিটাও কিন্তু আমাদের উঠতেছে, পুলিটাও কিন্তু দেখো উঠছে উপরের দিকে, পুলিটা উঠছে। সো 245.25 নিউটন বল দেওয়ার ফলে দেখো 490.5 নিউটন বলের বস্তুকে আমরা উপরের দিকে তুলছি। কিন্তু খেয়াল করে দেখো যে আমরা এখানে এইটুকু পরিমাণ সরণ ঘটানোর জন্য যে আমাদের পিস্টনের যে সরণটা, আরে ওই বেটা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ইকুয়েশন লাগবে না, আচ্ছা যাই হোক। সো দেখো এইখানে যদি আমার
এই ইয়াটাকে দড়িটাকে দেখো কত দূরত্ব টানা লাগছে, কিন্তু আমাদের বস্তুটার স্মরণ হয়েছে তার অর্ধেক, বস্তুটার স্মরণ হয়েছে এটার অর্ধেক। তো আমি যদি একইভাবে এবার 3টা পুলি দিয়ে দেখাই, তাহলে দেখো এবার আমাকে বল প্রয়োগ করা লাগতেছে কত, 163.5 নিউটন, দেখা যায় স্ক্রিনে 163.5 নিউটন, এবং আমাদের 490.5 নিউটন কিন্তু উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, এবার যদি 4টা পুলি দিয়ে দেখাই, তাহলে দেখো 4টা পুলি দিয়ে যদি দেখাই, তাহলে এইবার আমরা 122.63 নিউটন বল প্রয়োগ করে 490.5 নিউটনের বস্তুকে উপরের দিকে তুলছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে পুলির আসলে মূল কার্যকারিতাটা কি। এখান থেকে কোনো ম্যাথ পড়া লাগবে? লাগবে না, একেবারেই লাগবে না। আমাদের মূল পড়াশোনাটা কি নিয়ে হবে জানো? আমাদের মূল পড়াশোনাটা হবে এইরকম একটা সিস্টেমকে ঘিরে, এইরকম একটা সিস্টেমকে ঘিরে। এটা কেমন সিস্টেম? এইটা হচ্ছে ক্লিয়ার ভাইয়া, বাট পৌনে অ্যান্ড সোয়া বিষয়টা একবার শোনো। সোয়া মানে হচ্ছে 1/4, আর পৌনে মানে হচ্ছে 3/4, আর অর্ধেক মানে তো বুঝোই। ঠিক আছে, ওকে। এইবার দেখো এই ধরনের মেশিনগুলোকে আমরা বলি অ্যাটউড মেশিন। এটা এই যে সিমুলেশন লিংক দেওয়া আছে, নিজেরাও ট্রাই করে দেখতে পারো, এখানে অনেক কিছু হয়, মানে দারুণ একটা সিমুলেটিং সাইট। সো এখানে আমরা আপাতত ফ্রিকশন নিয়ে চিন্তা করতেছি না, বাদ দাও। এইখানে দেখো M2 ভরের যে বস্তুটা আছে, সেই M2 ভরের বস্তুটা ভাইয়া 10 কেজির, এবং M1 ভরের যে বস্তুটা আছে সেই বস্তুটা হচ্ছে 7.5 কেজি। এখন আমাদের এই সিমুলেশনটা স্থির করে রাখা আছে, বুঝছো? এই পুলির সাথে দড়ির কোনো ঘর্ষণ বলটল কিচ্ছু নাই। তাহলে এখন যদি এরকম হয়, আচ্ছা মেকানিক্যাল অ্যাডভান্টেজে ভাগ কেন হয়? অনেকটা এটা এফিসিয়েন্সির মতন, যে আমি কতটুকু ইনপুট দিয়ে কতটুকু আউটপুট পেলাম, দ্যাটস ইট। এই অনুপাতটাকে আমরা বলি মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যে আমি 1 গুণ শক্তি দিয়ে 1 গুণ বল প্রয়োগ করে দ্বিগুণ বল পাচ্ছি, এটাকেই বলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2 মানে হচ্ছে 1 গুণ বল দিয়ে দ্বিগুণ বল পাচ্ছি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ 3 মানে হচ্ছে 1 গুণ বল দিয়ে 3 গুণ বল পাচ্ছি। ক্লিয়ার? এখন খেয়াল করো ভাইয়া, আমাদের এটা 7.5 কেজি ভর, আর এইটা হচ্ছে 10 কেজি ভর। তো বলো তো, যদি আমি এখন এই সিমুলেশনটা রান করি, তাহলে কি হওয়ার কথা? বলো তো কি হওয়ার কথা? আমাদের এইটা ভাইয়া M1 মানে 7.5 কেজি, M2 মানে 10 কেজি, এটার ভর বেশি এটার ভর কম। তাহলে ভাই বলো তো, পৃথিবী নামক যে মরীচিকাটা আছে সেইটা এই দিক বরাবর M2G বলে টানবে, বা পৃথিবী থেকে এটাকে এদিক বলে টানবে, এবং M1 যেটা আছে, M1 ভরটাকে কিন্তু পৃথিবী M1G বলে টানবে। তো ভাইয়া বলো তো, এই দুইটা বলের মধ্যে কোন বলটা বেশি? যার ভর বেশি তাকেই তো পৃথিবী বেশি বলে টানছে, তাহলে M2G বড়, M1G ছোট। তাহলে বলো তো, এই দুইটা রাখলে আমাদের এই বস্তুটা তো স্থির থাকবে না। M2 যেহেতু বড়, তাহলে M2 এর দিকে কি হবে? এটা সাই করে পড়তে থাকবে। দেখি তো আসলেই পড়ে কিনা, রান দেই তো। এই দেখো M2 নিচের দিকে পড়ছে, M1 উপরের দিকে পড়ছে। আবার দেখো M2 নিচের দিকে পড়ছে আর M1 উপরের দিকে যাচ্ছে। আচ্ছা তোমার একটা কমন সেন্সের কথা বলো তো দেখি, কমন সেন্সের কথা বলো তো দেখি। আমরা যদি M1 ভরটাকে কমায় দেই, আরো কমায় দেই, তাহলে বলো তো ত্বরণ কি বাড়বে কমবে না একই রকম থাকবে? তোমার কাছে কি মনে হয়? ত্বরণ কি বাড়বে কমবে না একই রকম থাকবে? তোমার কাছে কি মনে হয়? বাড়বে। আচ্ছা আগে কি ছিল? 7.5, তখন দেখি ত্বরণটা কি ছিল, একটু দেখে নেই। ত্বরণটা কি ছিল আগে দেখে নেই, দেখি। দেখো যখন আমি রান দিলাম, তখন এখানে দেখো এক্সেলারেশন দেখাচ্ছে 1.4, এক্সেলারেশন দেখাচ্ছে কত দেখা যাচ্ছে স্ক্রিনে? 1.4। একটু জুম করি না, কিন্তু জুম করলে আবার অনেকগুলা নাই হয়ে যেতে পারে, সো এই জন্য ভয়ে জুম করতেছিলাম না। আচ্ছা যাই হোক, দেখি এইবার আশা করি ক্লিয়ার, এবার আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তো দেখো যে 7.5 দিলে এখানে 1.4 হচ্ছে। তো আমি যদি এবার এই ভরটাকে কমায় দেই, তোমরা কমন সেন্স দিয়েই বুঝে গেছো যে ভাই ভর যদি এখানে কম হয় তাহলে এবার আরো জোরে এটাকে টানবে, তাই না? যে এইটা কিন্তু তখন আরো জোরে এমন ভাবে টানবে যে ত্বরণ আরো বেশি হবে। তাহলে দেখি তো ত্বরণ আসলে কত হওয়ার কথা। দেখো আগের থেকে ত্বরণটা বেড়ে গেছে, এই দেখো আগের থেকে দেখো ত্বরণটা কিন্তু বাড়ছে। ঠিক আছে, ত্বরণটা বাড়ছে। আচ্ছা ভালো কথা, ভালো কথা। এখন খেয়াল করো, আমরা মূলত যখন ম্যাথ করব তখন কি করব জানো?
আমরা যখন ম্যাথ করব তখন এই ত্বরণের মানটা কত এইটা বের করতে হয়, সিম্পল। এবং এই দড়ির যে টান বল, এই টান বলের মান কত এইটা বের করতে হয়, বুঝছো? টান বলের মানটা কত, এই যে দড়ির যে টান বলটা না, এই m1 ভরের বস্তুর সাথে যে এই দড়িটা যুক্ত, দড়িটা কত টান বল দিচ্ছে এই টান বলটা বের করতে হয়, এবং এটার সিস্টেমটার যে ত্বরণটা, এই ত্বরণের মানটা বের করতে হয়। তোমরা এবার বলো তো দেখি ভাই, যদি আমি এখন এই ভরটাকে কমায় 3 কেজি করে দিলাম আর এই ভরটাকে কমায় 8 কেজি করে দিলাম, তাইলে ভাইয়া বলো তো দেখি যে আমাদের এইবার ত্বরণটা কার দিকে হবে, m1 এর দিকে হবে না m2 এর দিকে হবে? m1 এর দিকে হবে, সিম্পল। তাহলে আমরা যদি এখন এখানে রান দেই, এই দেখো সাই করে কিন্তু এটা এখন এদিকে, কারণ এটা ভারী বেশি, এদিকে ওজন বল বেশি কাজ করছে, তাহলে নিচের দিকে পড়বে, এটাই স্বাভাবিক। এক্সেলারেশনটা কার? এক্সেলারেশনটা পুরো সিস্টেমের। এই দড়িযুক্ত যে দুইটা বডি, পুরো বডিটাই একই ত্বরণে কিন্তু যাচ্ছে। বলো তো ভাইয়া দুইটার ত্বরণ কি আলাদা আলাদা? এই বলো তো এই দুইটার ত্বরণ কি আলাদা আলাদা নাকি একই ত্বরণ? দুইটা একই ত্বরণ। দেখো দুইটা কিন্তু ঠিক যেমনটা, ধরো এখানে একটা বস্তু আছে, একটা দড়ি দিয়ে এখানে একটা বস্তু আছে, আমি যদি এদিক বরাবর এটাকে টানতে থাকি, তাহলে দুইটার ত্বরণ কি সেম হবে না? এক্স্যাক্টলি এখানেও তাই হচ্ছে। সো আমরা যদি এখানে দেখো এই দড়িটা যে মাঝখান দিয়ে যে দড়িটা যুক্ত করে টানতেছিলাম, এখন যদি এইখানে আমরা একটা মেশিন টাঙাই দেই, মেশিন টাঙাই দিলে কি হবে, এক পাশে এই বস্তু চলে যাবে, আরেক পাশে এই বস্তু চলে যাবে। সো এইটাই হয়েছে এখানে। এই মাঝখানটা এটাকে ধরে যদি আমি একটা পুলি লাগাই দেই, তাহলে দুই পাশের দড়ি কি হয়ে যাবে, ঝুলে যাবে এরকম করে। তো ওইটাই তো এইটা, বুঝতে পারছো? সো তাহলে আশা করি একটা বেসিক আইডিয়া পাচ্ছ। আর কি কি হইতে পারে? আমরা এখান থেকে এই যে টান বল যেটা, এটা বের করব, এবং আমরা হচ্ছে কত, এক্সেলারেশন কত সেটা বের করব, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটু ফ্রি বডি ডায়াগ্রামটা দেখি তো কি হয়। ফ্রি বডি ডায়াগ্রামটা কি জিনিস? ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে যে আমরা এই বস্তুটা, এটা তো একটা বডি, তাই না? এই বডিটাকে যদি আমরা আলগাভাবে দেখতাম, এই বডিটাকে যদি আমরা আলগাভাবে দেখতাম, তাহলে শুধুমাত্র এই বডিটার উপরে কি কি বল কাজ করছে। দেখো একটা বল টান বল কাজ করছে, আর একটা বল m1g বল কাজ করছে। বলতো আর কোন ধরনের বল কি এই বস্তুর উপরে কাজ করে বলতো? আর কোন ধরনের কি এটা কাজ করে? করে না, ঠিক আছে? সো তাহলে দেখো আমরা এখান থেকে এই টি আর mg, আর এটা হলো m2g, এটা হলো টি। দেখো ভাইয়া একটা মজার জিনিস, এই টি বলের যে সাইজ আর এই টি বলের যে সাইজ, দুইটা সাইজ সেম। বলতো ভেক্টরের সাইজ যদি সেম হয় তাহলে তাদের মানগুলা কেমন হয়? দুইটা ভেক্টরের সাইজ যদি সেম হয়, দুইটা ভেক্টরের সাইজ যদি সেম হয়, তাদের মান কি হয়? সেম হয়। তার মানে একই দড়ির সাহায্যে যেহেতু তারা যুক্ত এবং দড়িটা হচ্ছে ভরহীন, তাহলে এই দড়ির উপরে যে টান কাজ করবে, এই দড়ির উপরে একই টান কাজ করবে। এটা কি আমরা আজকে নতুন শিখতেছি? না, আমরা আগেও তো দেখছি যে এই যে যদি দুইটা বডিকে আমি এভাবে করে টান দেই, তখন কিন্তু এই যে কন্টাক্ট পয়েন্ট, এই কন্টাক্ট পয়েন্ট থেকে বস্তুর উপর যে টান বল কাজ করে, এই বস্তুর উপরেও কি টান বল একই রকম কাজ করে না? যদি দড়িটার ভর নগণ্য হয় তাহলে সে এক্স্যাক্টলি তাই হবে। আমাদের এইখানে যে টান বল, এখানেও টান বল কিন্তু দড়ি দ্বারা প্রযুক্ত একই রকম হবে। কিন্তু কিন্তু m1g এর ভর যেহেতু বেশি, তার উপরে বল বেশি হবে, m2g এর ভর কম বলে তার উপর বল কম হবে। দেখো এই ভেক্টরটা কত বড়, আর এই ভেক্টরটা দেখছো ছোট্ট, তাহলে এটার মান ছোট্ট, এটার মান বড়। তাহলে এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে কিন্তু m1g এর মান বড়, টি এর মান ছোট, তাহলে এই বস্তুটা নিচের দিকে ত্বরণ লাভ করবে। আর এই দুইটা থেকেই বুঝতে পারছো টি এর মান বড়, m2g এর মান ছোট, তাহলে এই বস্তুটা কিন্তু উপরের দিকে একটা ত্বরণ লাভ করবে। বুঝতে পারছো? এই আর কি। গুড, সিম্পল, ইজি না অনেক? এখন তাহলে আমরা যদি এরকে রান দেই তাহলে কি হয় দেখো, এই যে এভাবে করে পড়ছে। যে কোনো সময় পজ যদি দেই তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম দেখলে এই যে সেম ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু একইভাবে কাজ করছে। এর ওপর সবসময় টান বল কাজ করছে টি, এদের ওপর সবসময় কিন্তু m2g বলটা কাজ করছে। তাহলে আমরা ক্লিয়ার। এখন খেয়াল করো, আমরা তো এটা দেখলাম। সো চলো আমরা একটু এই রিলেটেড পড়াশোনাগুলো আগে একটু করে আসি, তারপরে আরো মজার মজার জিনিস আছে। আজ খুব আফসোস হচ্ছে যে আমার মাইকের চার্জ কতক্ষণ থাকবে সেটা নিয়ে। যাই হোক, দেখো সো আমরা এখানে মনে করো এটা হচ্ছে আমাদের সেই পুলিটা, বুঝছো? এই পুলিটার সাথে আমরা একটা বস্তুকে এইভাবে করে যুক্ত করলাম,
এই দেখো দুইটা বস্তুকে এভাবে করে আমরা যুক্ত করলাম, বুঝেছো? সো এইটা হলো M1, এটা হলো M2। এই যে এইটা হলো M1 ভর, এইটা হলো M2 ভর, ঠিক আছে? এইটা হলো M2 ভর, ওকে। এবং টান বলটা কাজ করে কোন দিকে আমরা বলছিলাম, তোমাদের মনে আছে? সব সময় বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, এখান থেকে বাইরের দিকে কিন্তু টান বলটা কাজ করবে, এবং টান বলের মান কিন্তু যেহেতু সেম, তাই সাইজ দুইটাও সেম হবে। এবং আরেকটা কি বল, এর উপর একটা বল কাজ করবে, সেটা হলো M1G, আর এর উপর একটা বল কাজ করবে, এটা কি হবে? M2G। ঠিক আছে ভাইয়া, ভেরি গুড। এখন আসেন আমরা একটু দেখি, প্রথমে আগে একটু বড় করে দেখব, এরপর একটু ছোট করে দেখব। হ্যাঁ, সো দেখো আমরা এইখানে প্রথম যে বস্তুটা আছে, চলো M1 ভরের বস্তুর জন্য আমরা একটু সমীকরণটা লিখি, কেমন? এই যে M1 ভরের যে বস্তু আছে এইটার জন্য চলো সমীকরণটা লিখি। তো দেখো কি হচ্ছে, আমাদের এই দুইটা বস্তুর মধ্যে যদি আমাদেরকে প্রশ্নে বলা থাকে যে M1 ইজ গ্রেটার দেন M2, তাহলে ভাইয়া তোমরা দেখছো না, যদি M1 বড় হয় M2 বড় ছোট হয়, তাহলে ত্বরণটা কোন দিকে হবে? নিচের দিকে এটার ত্বরণ হবে, আর এটার ত্বরণ হবে উপরের দিকে। এইবার দেখো M1 এর জন্য যদি আমি এখন সমীকরণ লিখি, তাহলে বলো তো M1 যেহেতু নিচের দিকে যাচ্ছে, তাহলে টান বল আর M1G এর মধ্যে কোন বলটা বড় বলো তো? টান বল এবং M1G এর মধ্যে কোন বলটা, আরে তোমরা লিখে ফেলছো সমীকরণ, কি অবস্থা! ভেরি গুড। সো M1G মাইনাস টি সমান সমান কিন্তু M1A, তাই না? তাহলে M1G যেহেতু বড়, ত্বরণটা তো এদিকেই হচ্ছে, যেহেতু ত্বরণ যেহেতু নিচের দিকে হচ্ছে, তাহলে অবশ্যই এই বলটা বড়। তাহলে এই বল মাইনাস টি সমান সমান হচ্ছে M1A। আচ্ছা, এবার আসো তো ভাইয়া, যদি আমি M2 এর জন্য সমীকরণটা লিখি, M2 ভরের জন্য যদি আমি এবার সমীকরণটা লিখি, তাহলে বলো তো এর মধ্যে কোনটা বড়? টি বড় না? থ্যাংক ইউ মুবাশশিরা জান্নাত। সো এটা হচ্ছে টি মাইনাস M2G, টি মাইনাস M2G সমান সমান হচ্ছে M2A। কি করতে ইচ্ছা করছে বলো তো? দেখলেই এদেরকে কি করতে ইচ্ছা করতেছে? ওই ছোট্ট বাচ্চা দেখলেই যেমন আদর করতে ইচ্ছা করে, এদেরকে দেখলেই কিন্তু যোগ করে দিতে ইচ্ছা করতেছে। তো যদি যোগ করে দেই, তাহলে দেখো টি টি কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো, যখন আমি এদেরকে যোগ করে দিব, তখন এখানে আসছে M1G মাইনাস M2G সমান সমান M1A প্লাস M2A। তাহলে এখান থেকে দেখো A সমান সমান আমরা যেটা পাচ্ছি সেটা কি? M1G মাইনাস M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। এইটা হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ, বুঝেছো? এইটা হলো আমাদের কিসের সমীকরণ? ত্বরণের সমীকরণ। যে পুরা সিস্টেমের ত্বরণটা কি হবে সেইটা কিন্তু দেখো M1G মাইনাস M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখন ভাইয়া এইটা তো আমরা বড় করে বের করলাম, কিন্তু এটা না একদম মুখে মুখে করে ফেলা যায়। কিভাবে করা যায় দেখো, আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে যে ভাইয়া এইখানে যেই ব্লকটা আছে আর এইখানে যেই ব্লকটা আছে, আমরা একটু কল্পনা করি। হ্যাঁ, ওই যে তোমাদের অপূর্ব ভাই বলে না যে মনের চোখ দিয়ে দেখো। সো মনের চোখ দিয়ে দেখো, এখন দেখো মনের চোখ দিয়ে দেখি চলো। সো যদি মনের চোখ দিয়ে এটাকে একটা তুমি সিস্টেম হিসাবে চিন্তা করো, এই পুরা জিনিসটাকে তুমি যদি একটা সিস্টেম হিসাবে চিন্তা, আচ্ছা সিস্টেম হিসাবে পরে চিন্তা করো, সিস্টেম হিসাবে পরে চিন্তা করো। বলো তো আমাদের এই ব্লকটার উপরে, এই ব্লকটার উপরে দেখো এরকম বাঁকানো ছিল কিন্তু জিনিসটা। M1 এর দিকে দেখো, দড়ি যেদিকে আছে তার বিপরীত দিকে একটা M1G বল কাজ করছে। তাহলে আমি যখন এই জিনিসটাকে খুলে একটু এভাবে কল্পনা করতেছি, তখন বলো তো দড়ির টান বল যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে কিন্তু একটা M1G বল কাজ করছে, আর M2 ভরের বস্তুর উপরে টান বল যেদিকে তার বিপরীত দিকে কিন্তু একটা M2G বল কাজ করছে। তাইলে টান বল যেদিকে তার বিপরীত দিকে কিন্তু একটা M2G বল কাজ করছে, M2G বল কাজ করছে। ভাইয়া এটা নিচে ছিল, আপনি ডানে বামে কেন দিলেন বলো তো? ভাইয়া এগুলো তো নিচে ছিল, আপনি কেন ডানে বামে দিলেন? কারণ আমি এটা চিন্তা করতেছি এভাবে যে দুইটা ব্লক, এখানে একটা ব্লক ছিল, এখানে একটা ব্লক ছিল, এইটা হচ্ছে সেই দড়িটা। সো কি করলাম, এটাকে পুলি থেকে খুলছি, খোলার পরে দুইটাকে এভাবে করে টান দিয়ে কল্পনা করতেছি। হ্যাঁ, সো এটা এরকম মনে করো না যে একটা টেবিলের উপরে রাখছি জিনিসটাকে, বরং পুরা সিস্টেমটাকে ফোর্স সহ আমরা সোজা করে ফেলছি। ফোর্স সহ, আগে নিচের দিকে ফোর্স কাজ করছিল, যখন পুরো সিস্টেমকে সোজা করে ফেললাম তখন ফোর্সগুলো কোথায় চলে গেছে? দুই পাশে চলে গেছে। তাহলে দেখো
এইদিকে M1G, এইদিকে M2G। এখন পুরা জিনিসটাকে তুমি যদি একটা সিস্টেম হিসাবে চিন্তা করো, পুরা জিনিসটাকে তুমি যদি ভাইয়া একটা সিস্টেম হিসাবে যদি চিন্তা করো, পুরাটাকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করো, তাহলে বলো তো এই পুরা সিস্টেমের উপরে নেট ফোর্স কত? নেট ফোর্স কত? নেট ফোর্স এইটা সমান সমান হচ্ছে M1G মাইনাস M2G। এই দেখো, একটা ডান দিকে M1G আর একটা বাম দিকে M2G, এটা হলো নেট ফোর্স। তো ভাইয়া আমাদের নেট ফোর্স সমান যদি আমরা জানি, নেট ফোর্স সমান যদি আমরা জানি, তাহলে বলো তো দেখি, নেট ফোর্স সমান যদি আমরা জানি, তাহলে এই নেট ফোর্স সমান সমান কি লেখা যায়? নেট ফোর্স সমান সমান কি লেখা যায়? এম ইন্টু এ, টোটাল ম্যাস ইন্টু এ। এখন বলো তো টোটাল ম্যাস এখানে কত? পুরা সিস্টেমের টোটাল ভর কত? M1 প্লাস M2 ইন্টু এ সমান সমান M1G মাইনাস M2G। বলো তো এ সমান সমান কত আসলো? M1G মাইনাস M2G ডিভাইডেড বাই টোটাল ম্যাস, ডিভাইডেড বাই টোটাল ম্যাস। এটাই হচ্ছে আমাদের ত্বরণটা। দেখো তো বুঝেছো কিনা? এটাই হচ্ছে আমাদের ত্বরণটা। বুঝতে পারছো? সো এটা কিন্তু মনের চোখ দিয়ে দেখলে তখন এক পাশে M1G আর এক পাশে M2G, এক পাশে M1G আর এক পাশে হচ্ছে M2G। এটা মনের চোখ দিয়ে দেখলে। আসলে কিন্তু এরকম ভাবে না টেবিলের ওপর রাখলে বল, মহাকর্ষ বল সবসময় তো নিচের দিকে কাজ করতেছে, কিন্তু আমরা সিস্টেমটাকে কি করলাম, ওই ইয়াটা থেকে, পুলিটা থেকে বাইরে সরাই নিয়ে তারপর চিন্তা করতেছি যে আচ্ছা, একটা সিস্টেমের এক পাশে যদি M1G কাজ করে, আরেক পাশে যদি M2G কাজ করে, টোটাল ভর যদি হয় M1 প্লাস M2, তাহলে পুরা সিস্টেমের ত্বরণ কত? সেই ত্বরণটাই আমরা এখান থেকে কিন্তু বের করলাম। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। আচ্ছা দেখি তো আমাদের সূত্রটা কি আসলেই কাজ করে কিনা। চলো তো এই সিমুলেশনের মধ্যে আমরা একটু দেখি সূত্রটা কি আসলেই কাজ করে কিনা। দেখি, ভর নিছিলাম কত? মনে করো এটা নিলাম 5 কেজি ভর, 5 কেজি ভর, আর এটা নিছি 8 কেজি ভর। ভাইয়া চলো তো ত্বরণ বের করি। ত্বরণ সমান সমান কি দেখছিলাম? বড় ভর কোনটা? বড় ভর হচ্ছে 8, তাহলে 8 ইন্টু জি মাইনাস 5 ইন্টু জি ডিভাইডেড বাই 8 প্লাস 5। এই দেখো তো এটা কত আসে, হিসাব করে দেখো তো 2.26 আসে কিনা, হিসাব করে দেখো তো 2.23 আসে কিনা। 8 মাইনাস 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 8 5 13, দেখো 2.26 এক্স্যাক্টলি কিন্তু এইটাই আসছে। বুঝতে পেরেছো? তো তাহলে দেখি আরো কয়েকটা টেস্ট করে দেখো, যে আমরা যদি এইখানে ধরো 6 কেজি দিলাম। আচ্ছা একটা কাজ করি, দুই পাশেই এবার আমরা 5 কেজি 5 কেজি দিই, তাহলে কত হবে? দুই পাশে যদি 5 কেজি 5 কেজি দিই তাহলে কত হবে? স্থির থাকবে, শূন্য হবে না, তখন শূন্য হবে। আর যদি ধরো এটা আমি 10 কেজি দিলাম, এখন কি হবে? 10 কেজি আর 5 কেজি, তাহলে ত্বরণ সমান সমান কি ছিল? এক পাশে একটা দড়ির এক পাশে কাজ করছে 10G আর আরেক পাশে কাজ করছে 5G ডিভাইডেড বাই 10 প্লাস 5। তাইলে 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 15 কত হয়? 3.26, 3.2666 এরকম আসে। তাহলে এই দেখো 3.27 কিন্তু। তাহলে মিলছে, মিলছে আশা করি। ক্লিয়ার সবাই? গুড। এইবার আসো আমরা টান বল বের করতে চাই। ভাইয়া টান বল কেমনে বের করব? টান বল কেমনে বের করবো? আরে ভাইয়া ইজি তো। দেখো টান বল বের করা ভেরি ইজি। আমরা যে কোনো একটা সমীকরণ নেই না, এটা মনে করো 1 নম্বর সমীকরণ, এটা মনে করো 2 নম্বর সমীকরণ, যে কোনো একটা সমীকরণ আমরা নেই। সেই সমীকরণের এর মানটা তুমি যদি বসাও, তাহলে কিন্তু টি এর মান কত পেয়ে যাবা। দেখো আমরা বসাই দেখি কি হয়। টি মাইনাস, বা একটা কাজ করি, টি সমান সমান ধরো বসালাম, 2 নাম্বার ইকুয়েশনটা নিলাম। তাহলে m2 ইন্টু এ প্লাস m2 ইন্টু জি প্লাস m2 ইন্টু জি। তাহলে এখান থেকে m2 এর যে এর যে মান, এর মান কত? এর মান হচ্ছে m1g মাইনাস m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m2g। বলো তো এখান থেকে কি আসে? নিচে যদি থাকে m1 প্লাস m2, বুঝছো? আর উপরে কি কি আসতেছে দেখো, ইজিবিজি কি কি আসে একটু হিসাব করি। m2 m1g মাইনাস m2 স্কয়ার g, এইটাকে যখন এটা দিয়ে গুণ দিব তখন কি কি আসবে? প্লাস m2 m1g এবং প্লাস m2 স্কয়ার g, প্লাস m2 স্কয়ার g প্লাস m2 স্কয়ার g।
তাহলে বস খেয়াল করো, এখান থেকে এইটা এইটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে টান বল সমান সমান কি থাকে সেটা একটু এখানে লিখে ফেলি। টান বল সমান সমান কি থাকে সেটা একটু এখানে লিখে ফেলি। টি সমান সমান আসছে m1 m2g দুইবার আসছে, তাহলে 2 ইন্টু m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে, ডিভাইডেড বাই m1 প্লাস m2। বলো তো টান বল কি তাহলে কখনো নেগেটিভ হইতে পারে? এই টান বল কি কখনো নেগেটিভ হইতে পারে? কোনো ব্যবস্থা আছে এখানে নেগেটিভ হওয়ার? না। দেখি আমরা মিলে কিনা, 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। চলো একটু দেখি। সো যদি 5 কেজি 10 কেজি থাকে, দেখো তো টান বলের সাথে এটা মিলে কিনা। টান বল টি সমান সমান কি ছিল? 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমাদের দেখি 2 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 10 প্লাস 5। তাহলে দেখি কত আসে। 2 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 15, এটা আসে 65.33। কত ম্যাথ করবা তুমি বলো? এখানে হাজার হাজার কম্বিনেশনের জন্য হাজার হাজার ম্যাথ করতে পারবা, এবং আলটিমেটলি এটা তো আসলে প্রোগ্রামিং করে করা, কোডিং করে এই ভ্যালুগুলো বসানো। সো যখন কোডিংয়ের মধ্যে টি এর ভ্যালু লিখছে, যে m1 আর m2 তো ভ্যারিয়েবল, সো টি সমান সমান যাতে করে এই সমীকরণ অনুযায়ী এখানে ভ্যালুটা বসে, সো আলটিমেটলি আমাদের এখানে মিলবেই, ঠিক আছে। এবং ত্বরণের সমীকরণটাও ঠিক এক্স্যাক্টলি ওই সমীকরণ যেটা আমরা পাইছি ওই সমীকরণ অনুযায়ী কিন্তু লেখা। বুঝতে পারছো? না, টান বলের মানটা আমরা বের করছি, এখানে নেগেটিভ হওয়ার কোনো সুযোগই নাই। টান বলের মানটা বের করছি আমরা এখানে, ঠিক আছে, 65.33। আরেকটা চেক করে দেখি, চলো আরেকটা চেক করে দেখি। ধরো এবার ভ্যালু হচ্ছে একটার 5 আর একটারও হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, চলো তো দেখি দুইটাই যদি 5 5 হয় তাহলে দেখি তো হিসাব করে কত হয়। দুইটাই মনে করো 5 5, তাহলে দেখি কত হয়। তাহলে দেখি টান বল কত হয়, দেখো তো। যদি 5 5 করে দুইটাই হয়, তাহলে টি সমান সমান 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাই না? তাহলে বলো তো 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 5 যোগ 5 10। তাহলে এখান থেকে হিসাব করে দেখো কি আসে। আমাদের এখানে আসছে ওই 10-এর সাথে দেখো 5 আর 5 তো 10, আর 5 দুগুণে 10, তো আলটিমেটলি টান বলটা কাটাকাটি হয়ে দেখো 5, এই যে এই 5 5 কত হয়ে যাবে 10, আর 5 দুগুণে 10, 10 10 কাটাকাটি হয়ে গেলে 5 ইন্টু 9.8 মানে 49 নিউটন। সো দেখো টান বলটা কিন্তু 49 নিউটন। আচ্ছা আমাদের এই ভরের মান জানি কত ছিল, 5 কেজি। তাহলে বলো তো ওজন বলো কত? ওজন বলো কত? 5 ইন্টু 9.8 না, এটা সমান সমান কত? 49 নিউটন। তাহলে দেখো এটা স্থির থাকবে, এটাই তো স্বাভাবিক, কারণ এখন টান বল এখানেও 49 নিউটন আর এখানেও কত? 49 নিউটন। বুঝেছো? এই চার্জ শেষ নাকি? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা বলো তো যদি আমি এখন এখানে ভর বাড়াই দিই তাইলে টান বলটা কত হবে? যদি ভর 10 কেজি 10 কেজি করে দেই তখন টান বলটা কত হবে বলো তো? যদি এইটা দেই 10, এটাও দেই 10, তখন দেখো তো আমাদের টান বল কত হয়। খুব স্বাভাবিকভাবে টান বল কি আর আগের মতন থাকবে? বেশি ভারী বস্তু যদি হয়, 5 কেজি ভরের বস্তুকে তুলতে যে স্থির রাখতে যে টান বল দেওয়া লাগবে, 10 কেজি ভরের বস্তুকে ধরে রাখতে কি আরো বেশি টান বল দেওয়া লাগবে? এটাই তো স্বাভাবিক। সো সেটাই হয়েছে। এখন দেখো টান বল কত হয়ে গেছে? 98। তুমি সমীকরণে বসায় দেখো এক্স্যাক্টলি সেই রেজাল্টই কিন্তু আসবে। ক্লিয়ার? তাইলে আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছি সবকিছু, যে এখান থেকে সমীকরণটা এর সমীকরণ আর টি এর সমীকরণ এটা তো মুখস্থ থাকবেই। টিটা যদি কখনো ভুলে যাও পরীক্ষার হলে সিকিউতে সরাসরি এটা অ্যাপ্লাই করো না, সিকিউ আসলে এভাবে একটু ভেঙে ভেঙে তারপরে দেখায়ও, ঠিক আছে? আচ্ছা ডান। এইবার আসো আমরা এটাতে একটু মজা করি, এটাতে একটু মজা করি। কি মজা করবো জানো? এটাতে আমরা এখন মজা করবো এমন যে আমরা এইবার, আচ্ছা আগে দেখে আসি পরে এটা আসতেছি। এবার আমরা কি করবো দেখো, এখানে এই দ্বিতীয় যে বস্তুটা আছে সেই দ্বিতীয় বস্তুটাকে আমরা হচ্ছে একটা অ্যাঙ্গেলে রাখবো। কত ডিগ্রি অ্যাঙ্গেল? এটা ধরো, আচ্ছা 60 করা যায়? একদম পারফেক্টলি না হয় না কেন জানি। আচ্ছা যাই হোক, আপাতত আমরা 30-র কাছে যত কাছে যাইতে পারি করি। যাই হোক 30.3, হ্যাঁ ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, একটু বাগ আছে এখানে, একটু ঝামেলা হয়। সো দেখো এইবার দুইটা ভরই কিন্তু সমান সমান আছে। এবার আমরা কি করলাম, যে আরেকটা বস্তুকে কি করছি, আরেকটা তলের উপরে দিয়ে দিছি। একটা তো আগে দুইটা এরকম ছিল, এখন একটাকে এরকম রেখে আরেকটাকে একটা তলের উপরে আমরা দিয়ে দিছি।
হ্যাঁ, এই পুলিটা স্থির থাকে কিভাবে? কেন? দুইটার ভর যদি সেম হয়, তুমি ত্বরণ হিসাব করে দেখো তো সিস্টেমের ত্বরণ কত হয়। দুইটার উপরে কি সেম টেনজি কাজ করবে না? দুইটার ভর যদি সেম হয় তাহলে আলটিমেটলি নিউট্রাল থাকবে, এটাই তো স্বাভাবিক। আগের ম্যাথে পুলির ভর নেই নাই কেন? পুলির ভর নগণ্য এখানে, পুলির ভর সম্পূর্ণভাবেই এখানে নগণ্য। আর যদি এরকম হয় যে ভাইয়া পুলির একটা ভর আছে, পুলিটা তো ওই জায়গায় স্থির হয়ে আছে, সো স্থির হয়ে থাকলে আলটিমেটলি দড়ি আর পুলির মধ্যে কোনো যদি ফ্রিকশন না থাকে তাহলে কিন্তু পুরাটাই আমরা ফ্রিকশন লেসে কিন্তু চিন্তা করতেছি, ফ্রিকশন দিয়ে কোনো কাহিনী আমাদের লাগবে না, ঠিক আছে? দড়ির ভরও শূন্য, নগণ্য, দড়ির কোনো ভর নাই। সো দেখো, এখন যদি আমরা এইখানে এক পাশে 30.3 ডিগ্রি আর এক পাশে হচ্ছে এটা সোজাই আছে, তো বলো তো এখন আমরা যদি, আচ্ছা একটা কাজ করি, একটা ছোট্ট কাজ করি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আগে এই সিম্পল কেসটাতে আসি, এই সিম্পল কেসটাতে আগে আসি, যে একটা বস্তুকে আমরা এরকম আনত তলের উপর, একদম আনুভূমিক তলের উপরে রাখছি, হ্যাঁ, আর আরেকটা বস্তুকে আমরা হচ্ছে এই M1 ভর এটাকে পুলির সাহায্যে এই পাশে করে ঝুলাই রাখছি। এবার ভাইয়া বলো তো যদি আমি এখন এই রান দেই তাহলে কি হবে? রান দেওয়ার পরে কি হবে বলো তো? রান দেওয়ার পরে কি হবে বলো তো? এই পুলি ফ্রিকশনলেস থাকে কেন? ধরে নেওয়া হয়েছে আপাতত আমাদের ম্যাথের জন্য, এদিকে আগে ফোকাস করো। যেগুলো ধরে নিতে বলতেছি, নেগলিজেবল বলতেছি, এগুলো মাইনে নাও আপাতত, থাকলে কি হয় পরে, আগে আমরা আদর্শ কন্ডিশনগুলো আগে দেখি, তারপরে বাকিটুকু দায়িত্ব তোমার, তুমি এবার খুঁজে খুঁজে বাইর করবা ভাই যদি পুলির ভর থাকে, যদি ঘর্ষণ থাকে, তারপরে এই তলের সাথে যদি এর ঘর্ষণ থাকে তাহলে কি হবে। তলের সাথে ঘর্ষণ আমরা একটু পরে দেখবো, চিন্তা করো না, ঠিক আছে? আগে দেখো, এটুকু আগে দেখো। সো আমাদের এইখানে বলো তো M1 আর M2 খুব স্বাভাবিকভাবেই ভাইয়া বুঝতে পারতেছ না যে এইখানে কিন্তু M2Gটা কাজ করছে, কিন্তু আমাদের এই ফ্লোরের যে প্রতিক্রিয়া বল সেটা M2টাকে ধরে রাখছে, ব্যালেন্স করে রাখছে, যার ফলে M2G টান বলটা কিন্তু সরাসরি এই দড়ির উপরে কাজ করছে না। তাইলে বলো তো এই যে M1 যেটা আছে সেটাই যে এখন নিচের দিকে পৃথিবী ওকে M1G বলে টানবে, ওই টান বলের দরুন আমার এই বস্তুটা কিন্তু আস্তে আস্তে সরতে থাকবে, কারণ M1G এর ওপর যখন টান কাজ করবে তখন কিন্তু পুরা সিস্টেমটা একটা সিস্টেমের মতন এইভাবে করে আসতে থাকবে, তাহলে ওর ত্বরণ যা হবে এর ত্বরণও তাই হবে। দেখি আগে আগে দেখি কি হয়, রান দেই, এই দেখো ঠিক এইভাবে করে এটা নিচের দিকে একটা ত্বরণে পড়তে থাকবে। ত্বরণের মান কত দেখো, 4.9 নিউটন, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো রান করলে এই যে এটা যদি নিচের দিকে যেতে থাকে আস্তে ত্বরণ বাড়ছে দেখো, এবং ত্বরণ বাড়ছে না, সরি বেগ বাড়ছে, ত্বরণ হচ্ছে, এবং এটাও কিন্তু এদিকে আসতে থাকছে। একটা কাজ করি, চলো আমরা এবার ফ্রি বডি ডায়াগ্রামটা দেখি। দেখো তো ফ্রি বডি ডায়াগ্রামটাতে কি দেখা যাচ্ছে, যে আমাদের এই বস্তুর উপরে দুইটা বল কাজ করছে, একটা হলো M1G আর একটা হলো টান বল T, এবং এই বস্তুর উপরে দেখো ভাইয়া একটা M2G পৃথিবী দিচ্ছে, এনটা দিচ্ছে মেঝে, আর এই টান বলটা দিচ্ছে সংযুক্ত যেই দড়িটা সেইটা, ঠিক আছে? সংযুক্ত যেই দড়িটা সেইটা। তো তাহলে বলো তো আমাদের এই কেসের জন্য পুরা সিস্টেমের ত্বরণটা কার উপরে নির্ভর করছে? পুরা সিস্টেমের ত্বরণটা কার উপরে নির্ভর করছে বলো তো? যাক এখনো কিছুটা চার্জ আছে, কার উপরে নির্ভর করছে বলো তো? M1 এর উপর, এক্স্যাক্টলি M1 এর উপরে কিন্তু ডিপেন্ড করছে। ভেরি গুড, ক্লিয়ার। তাহলে এই কেসের জন্য আমাদের আর কি কি দেখার আছে? সো এখানেও কিন্তু আমাদের টান বল থাকবে একটা, ডেফিনেটলি একটা টান বল তো থাকবেই। তারপরে হচ্ছে আমাদের, আচ্ছা ভালো কথা, চলো এবার আমরা ওই কেসটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, ওই কেসটাকে নিয়ে আমরা চলো একটুখানি অ্যানালাইসিস করি। এই যে দেখো এটা হচ্ছে আমাদের সেই টেবিলটা, এবং এইখানে হচ্ছে আমাদের সেই কপিকলটা কোনো একটা বস্তুর সাহায্যে এইভাবে করে ধরো যুক্ত ছিল, এবং আমাদের একটা বডি, এই যে বডিটা, আর এইখানে আছে আর একটা বডি। তাহলে কি হয়েছে এখানে? এইটা হচ্ছে এইভাবে করে যুক্ত, আর এইটা হচ্ছে এইভাবে করে যুক্ত। কি করলাম? এইটা হচ্ছে এইভাবে করে যুক্ত, বুঝছো? এইভাবে করে এটা যুক্ত আছে, ঠিক আছে? সো আমাদের ছবিটা আসলে খুব একটা সুবিধার হইল না, যাই হোক আপাতত মাইনে নাও। সো আমরা এখান থেকে দেখো এটা যদি M1 ভরের বস্তু হয় তাহলে নিচের দিকে বল কাজ করবে M1G পরিমাণে, আর উপরের দিকে একটা টান বল কাজ করবে, যেহেতু একই দড়ি তাহলে এর উপরেও একই টান কাজ করবে, এবং এটার ভর হবে M2। ভেরি গুড, M2। এখন বস চলো আমরা M1 ভরের বস্তুর জন্য সমীকরণটা লিখি। কি হবে বলো তো? যেহেতু আমাদের পুরা সিস্টেমটার ত্বরণ নিচের দিকে A
এই বস্তুর ত্বরণ ডান দিকে a, তাহলে m1 সমান আমরা লিখতে পারি m1g মাইনাস t সমান সমান m1a। ঠিক আছে, m2 এর উপরে বলতো কয়টা বল কাজ করছে? জাস্ট t বল কাজ করছে, কারণ উপরে নিচে তো ওরা কাটাকাটি হয়ে গেছে। তাহলে t সমান সমান কিন্তু এখানে m2 ইন্টু a, m2 ইন্টু a। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি এই দুইটা সমীকরণকে আবার যোগ করে দিই, তাহলে যোগ করে দিলে এই টি টি কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে দেখো m1g এইটা সমান সমান আসছে m1 ইন্টু a প্লাস m2 ইন্টু a। a সমান সমান কি লেখা যাবে? m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটাই হওয়া স্বাভাবিক না? তুমি দেখো যদি এভাবে এখন চিন্তা করো যে দুইটা বস্তু একটা দড়ি দিয়ে কানেক্টেড, একটা বস্তুর এক পাশে খালি একটা বল কাজ করছে m1g, তাহলে পুরা সিস্টেমের ত্বরণ কত হবে? পুরা সিস্টেমের ত্বরণ কত হবে? এটা হলো m1 ভর, এটা হলো m2 ভর। তাহলে সামেশন অফ f সমান সমান তো ভাইয়া টোটাল সিস্টেমের ভর হলো m1 প্লাস m2 ইন্টু a। তাহলে এখানে পুরা বস্তুর উপরে কি বল কাজ করছে? m1g বল কাজ করছে, সমান সমান হচ্ছে m1a প্লাস m2a। পুরা সিস্টেমটার উপরে যে আচ্ছা হ্যাঁ, m1g সমান সমান হচ্ছে m1 প্লাস m2 ইন্টু a। তাহলে দেখো a সমান সমান কিন্তু ওইটাই আসছে যে m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো ক্লিয়ার কিনা, বুঝেছো কিনা? দেখো এই যে একই রকম সূত্র আসলো। সো এখান থেকে তুমি চাইলে টান বলটাও বের করে ফেলতে পারো, কিন্তু টান বলের আমরা একটু পরে একটা কমন জেনারেল একটা ইকুয়েশন দেখব। তোমাদের যত প্রশ্ন আছে আমি যেগুলো খেয়াল করতেছি না এগুলো একটু লিখে রাখো, ক্লাসের পরে দিলে তখন আমাকে জানাও। সো দেখো টান বল যেটা আছে, এই টান বলটা আমরা পরে একটা ফাইনাল ইকুয়েশন দেখবো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে, ওইটা মুখস্থ রাখলে দেখবা সকল ক্ষেত্রে ওই টান বলের ইকুয়েশনটা খাটবে। সো এখানেও তো তুমি চাইলে টান বলটা বের করে ফেলতে পারো, একটু আগে যেভাবে করে করছি, জাস্ট টান বলের সাথে m2a করে দিলেই হলো। সো এই ক্ষেত্রে সহজ, t সমান সমান m2 ইন্টু a যেহেতু ছিল, তাহলে এখান থেকে আসে m1 ইন্টু m2 ইন্টু আমাদের a এর মান যেহেতু এই যে m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, এই যে টান বল যেটা সেটা হচ্ছে এইরকম আসলো। বুঝছো আশা করি? ক্লিয়ার? সো তুমি এই সমীকরণগুলোকে নিয়ে যদি এখানে বিভিন্ন ভ্যালুর জন্য বসাও দেখবা সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, ঠিক আছে, ডান। ঠিক আছে, ডান। আচ্ছা, কপিকলের উপরে কি কোনো বল প্রযুক্ত হয় কিনা দেখো, যখন আমাদের দুইটা দড়ির উপরে টান বল কাজ করতেছে তখন অবশ্যই কপিকলের উপরে একটা বল কাজ করতেছে, এবং কপিকলটা দড়ির উপর একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে। থাকুক, কিন্তু এটা আমাদের জানার বিষয় না, আমাদের জানার বিষয় বস্তুর ত্বরণটা কত। কপিকল তো স্থির আছে, কপিকলটাকে আমরা স্থির করে রাখছি, ফিক্স করে রাখছি, এটা কোনো নড়াচড়া করবে না। তাহলে এখানে এই দুইটার ত্বরণ কত সেটাই বের করাটা মেইন। গুড। এইবার চলো আমরা আরেকটা ডিফারেন্ট কেস দেখি। ধরো এইবার আমি কোণটাকে কি করলাম, 30 ডিগ্রি কোণে বাঁকায় নিলাম। কত কোণে বাঁকাইছি? 30 ডিগ্রি কোণে বাঁকাইছি। হ্যাঁ, যে কোনো একটা থিটা কোণে আমি ধরো এটাকে বাঁকালাম। তাহলে দেখো যদি এরকম একটা থিটা কোণে থাকে তখন একটু চলো তো দেখি আমাদের এই ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হয়। এইটার দিকে একটু তাকাও, দেখো টান বল দুইটার সেম কিন্তু, কারণ একই দড়ির সাথে যেহেতু যুক্ত, এই বস্তুর উপর যেই দড়িটা টান বল দিচ্ছে একই দড়ি যেহেতু, তাই একই টান বল দিবে, যেহেতু একই দড়ি দিয়ে কানেক্টেড তারা। এখন দেখো এই তলের সাথে সবসময় লম্ব বরাবর প্রতিক্রিয়া বল কাজ করে, এটাকে এন দিয়ে এখানে এটা দেখাচ্ছে, এবং m2g যেই বলটা সেটা কিন্তু সরাসরি নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা কি করব বলো তো? তোমাদের মনে আছে যখন ঘর্ষণের ম্যাথগুলো করিয়েছিলাম তখন কি বলেছিলাম, যে কোনো টাইপের বল পাইলেই, আনত তলের কোনো একটা কিছু পাইলেই সবগুলো বলকে আমরা কি করব, তলের সমান্তরাল এবং তলের সাথে লম্ব এইরকম দুইটা উপাংশে ভাগ করে নিব। তাহলে দেখো তলের সাথে লম্ব এন বলটা, এটাকে উপাংশে ভাঙার দরকার নাই। টি বলটা কিন্তু তলের সমান্তরালে, তাহলে এটাকে উপাংশে ভাঙার দরকার নাই। কিন্তু m2g যেই বলটা আছে সেইটাকে কিন্তু আমরা দুইটা উপাংশে যদি ভাগ করি, তাহলে দেখো এই দিকে একটা উপাংশ থাকবে, এইটা থিটা হলে তোমরা সবাই জানো এটাও কত হবে? থিটা হবে। তাহলে এইটার মান হচ্ছে হয় m2g cos থিটা, আর এইটার মান হবে m2g sin থিটা, m2g sin থিটা। তাহলে খেয়াল করো এখন আমাদের m2 ভরের বস্তুর জন্য সমীকরণ কি হবে তুমি লিখতে পারবা না?
কারণ n যেটা সেটা m2 cos g cos থিটাকে কাটাকাটি করে নাই করে দিছে, 0 করে দিছে। কারণ বস্তুটার উপরে যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। এটা প্লে করলেই তোমরা দেখছো যে এটা এই দিক বরাবর যাচ্ছে। আচ্ছা, এটা প্লে করি নাই মনে না, করতেছি। সো এখানে কিন্তু এই nটা m2 g cos থিটাকে কাটাকাটি করে দিবে। সো আমাদের t আর mg2 sin থিটা এদের মধ্যে মারামারি করেই কিন্তু এদের মধ্যে একটা ফাইট হবে, যার ফলে এই বস্তুটা কিন্তু এই দিক বরাবর চলা শুরু করবে। তাহলে আমরা যখন m2 এর সমীকরণ লিখব তখন এখন আর শুধু টান বল নাই, এখন mg এর একটা উপাংশ কিন্তু ওকে পিছনের দিকে ঠেলছে। তাহলে t মাইনাস m2g sin থিটা সমান সমান হবে m2 ইন্টু a, আর এর জন্য t মাইনাস m1g সমান সমান হবে m1 ইন্টু a। চলো আমরা আগে সিমুলেশন দেখি, তারপর আমরা ওই প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যাব, মানে ম্যাথমেটিক্যাল ইয়ার মধ্যে যাব। তাহলে খেয়াল করো, যদি আমরা এখন রান দেই কি হচ্ছে, এই দেখো রান দিলে এই বস্তু এইভাবে করে এখন চলতে থাকবে, খুব স্বাভাবিক। আচ্ছা, তোমরা একটু বলো তো দেখি, একদম কমন সেন্স থেকে বলবা, বলো তো আমি যত বেশি এই কোণের মানটা বাড়াতে থাকবো, কারণ এই যে দেখো এটা 30, যত বাড়াবো তত বলো তো আমার যে এই ত্বরণের মান, সেই ত্বরণের মানটা কি বাড়বে না কমবে? যত বেশি আমি এটাকে কোণ বৃদ্ধি করব বা হ্রাস করব, যত বেশি বৃদ্ধি করবো এটাই বলো, যত বেশি বৃদ্ধি করবো তত কিন্তু দুটো এভাবে করে থাকবে। তাহলে ত্বরণের মানটা কি বাড়বে না কমবে? কোণ বৃদ্ধি করলে ত্বরণ বাড়বে না কমবে? ত্বরণের মানটা কমার কথা। দেখো তো আসলে কমে কিনা দেখি। সো এটাকে যদি আমি বাড়াই, ত্বরণের দিকে খেয়াল রেখো, এই দেখো ত্বরণের মানটা কি হচ্ছে, ত্বরণের মানটা কি হচ্ছে, কমছে 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 কমতে 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 0 হয়ে গেল, কারণ দুইটার ভর সেম ছিল। সো যত কোণের মান কমতে থাকবে তত কিন্তু ত্বরণের মানটা বাড়তে থাকবে। ঠিক আছে, কারণটা কি বুঝতে পারছো? লজিকটা কি বুঝছো? ফিলটা কি আসছে? যে আমাদের m1g আর m2g দুইটা যখন সরাসরি বিপরীত দিকে কাজ করছে, দড়ির সরাসরি দুই প্রান্তে কাজ করছে, তখন তো ভাইয়া লব্ধি বল কম। কিন্তু যখন এইটা একেবারে এরকম, তখন তো আমাদের লব্ধি বলটা বেশি না, জাস্ট m1g বল কাজ করছে, তাহলে লব্ধি বলটা তো এখন বেশি। কারণ বিপরীত দিকে তো আর কেউ বল দিয়ে বাধাগ্রস্ত করছে না, করছে না। সো তাহলে আমরা যত বেশি এই কোণটাকে বাড়াবো তত কিন্তু বিপরীত দিকের বলটা আসার কারণে আমাদের ত্বরণের মান আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। ভেরি গুড, তোমাদের কমন সেন্স অনেক ভালো, সাব্বাস, কমন সেন্সই দরকার সায়েন্স পড়ার জন্য। এইবার ভাইয়া দেখো যে আমরা তো একটা কোণ নিয়েছিলাম, তাই না? আমরা তো একটা কোণ নিয়েছিলাম, 30 ডিগ্রি একটা কোণ নিয়েছিলাম। তো এইখান থেকে কিভাবে আমরা টান বল বের করব সেটা দেখতে চাই, এবং কিভাবে করে আমরা ত্বরণ বের করবো এটা তো অলরেডি বুঝে গেছো, দেখতে চাই। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা যাচ্ছিলাম, সেটা হলো দেখো এখানে আরেকটা রাশি আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন m2 অ্যান্ড সারফেস। অর্থাৎ এই m2 এবং এই সারফেসের মধ্যে এটা হলো ঘর্ষণ সহগ। এই ঘর্ষণ সহগটা 0 থেকে 1 পর্যন্ত। বলো তো ভাইয়া, এই ঘর্ষণ সহগের মান যত বাড়বে আমাদের ত্বরণের মান কি তত বাড়বে না কমবে? কমন সেন্স থেকে বলো। যত বেশি ঘর্ষণ বল বাড়বে তত ত্বরণের মান বাড়বে না কমবে? কমতে থাকবে। দেখো আসলেই তাই, আমি যত বেশি এটাকে বাড়াবো তত কিন্তু দেখো ত্বরণের মান কমছে কমছে কমতে 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে একদম। দেখো এটা এই জায়গাতে গিয়ে কিন্তু দেখো ত্বরণের মান 0 হয়ে গেছে। তুমি যদি এখন রান দাও, বস্তু কিন্তু দেখো স্থির থাকবে। চলো আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা দেখি, কেন এটা স্থির আছে। ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, এই দেখো। সো এখানে কিন্তু দেখো এখন এফএস একটা বল কাজ করছে, কারণ বস্তু তো স্থির। তাহলে বস্তু স্থির থাকলে কিন্তু একটা দেখো স্থিতি ঘর্ষণ বল কিন্তু এদিক বরাবর কাজ করছে। সো এই টান বল আর স্থিতি ঘর্ষণ বল সমান হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই বস্তুটা এখানে স্থির আছে, এটার কোনো ত্বরণ হচ্ছে না। একটা কাজ করি, দেখো যখন 0.3 দিলাম তখন কিন্তু একটা ত্বরণ আছে, মানে ঘর্ষণ বল যদি কমে যায় তাহলে কিন্তু এইরকম একটা টান বলের জন্য দেখা যাবে যে টান বলটা বেশি, ঘর্ষণ বলটা কম। সো যার ফলে এটা কিন্তু তখন চলা শুরু করবে, এই দেখো এটা তখন চলা শুরু করবে। কিন্তু ত্বরণের মান কিন্তু ঘর্ষণ না থাকলে দেখো ত্বরণের মান যেটা হয়, ঘর্ষণ না থাকলে ত্বরণের মান 2.43, আর যদি ঘর্ষণ আমি দিয়ে দেই ধরো 0.4, তখন দেখো ত্বরণের মান কিন্তু 0.69 হয়ে গেছে। তাহলে ঘর্ষণ যত বাড়বে খুব স্বাভাবিকভাবে, ঘর্ষণ যেহেতু বিপরীত দিকে কাজ করছে এই কারণে এটার কিন্তু কি হবে, ত্বরণের মানটা কমবে। এবং দেখো ফ্রি বডি ডায়াগ্রাম যদি দেখি, দেখো এই যে ঘর্ষণ বলটা বিপরীত দিকে কাজ করছে, এটা টান বল। সো ঘর্ষণ বলটা কি করবে, এটাকে রেজিস্ট করবে, এটাকে সহজে ত্বরণ পেতে দিবে না, বা ত্বরণটা পেতে কষ্ট করতে হবে। বুঝেছো? বলো তো ক্লিয়ার কিনা? সিম্পল, এগুলো একদম সিম্পল। ঠিক আছে, গুড। সো আমরা এইবার চলো, ঘর্ষণ থাকলে তো বুঝলাম, ওটা তোমরা অ্যাডভান্স বুঝে গেছো, কিন্তু আমরা চলো একটু ভেঙে ভেঙে এবার যদি কোণ থাকে তাহলে কিভাবে করে কেসগুলা নেওয়া যায় সেটা আমরা চলো দেখি। যে আমাদের কাছে এইরকম একটা জিনিস ছিল, এইটা হচ্ছে মনে করো আমাদের সেই কপিকলটা, এবং
আমাদের কাছে যেই বস্তুটা আছে, বস্তু একটা হলো মনে করো ভাইয়া এইটা, এবং আরেকটা বস্তু হচ্ছে মনে করো এইটা। এইটা হলো আমাদের আরেকটা বস্তু, ঠিক আছে? এইটা আমাদের আরেকটা বস্তু। সো এই দড়িটার সাথে এটা যুক্ত এবং এই দড়িটার সাথে এটা যুক্ত, বুঝছো আশা করি? তো এইটা হলো আমাদের থিটা কোণে আছে, এটা আমাদের থিটা কোণে আছে, এবং এই দিক বরাবর একটা টান বল কাজ করছে, এই সেম টান বলের দিকে কাজ করছে, এই দিক বরাবর কাজ করছে m1g, কারণ এটা m1 ভর, এটা হচ্ছে m2 ভর, ঠিক আছে? ঘর্ষণ বলটা এখানে নাই। তাহলে দেখো আমরা যখন m2g বলটাকে যখন ভাঙবো, দুইটা উপাংশে যখন আমরা m2g বলটাকে ভাঙবো, এই দিক বরাবর বল কাজ করছে m2g, এটার দুইটা উপাংশ থাকবে। এইটা যদি থিটা হয় তাহলে ভাইয়া এটাও কিন্তু থিটা, এটাও কিন্তু থিটা, তাহলে কি হচ্ছে m2g cos থিটা, আর এইদিকে থাকবে m2g sin থিটা। তাইলে লক্ষ্য করো আমরা যখন m1 ভরের বস্তুর জন্য সমীকরণ লিখব, তখন কি লিখব? যে যেহেতু ত্বরণটা এই দিক বরাবরই হচ্ছে, যেহেতু ত্বরণটা এই দিক বরাবরই হচ্ছে a, তাহলে কি লেখা যায়? যে আমাদের m1g মাইনাস t সমান সমান m1 ইন্টু a, আর m2 যেটা, এইটা সমান সমান হচ্ছে আমাদের, যেহেতু ত্বরণটা এটার জন্য নিচের দিকে হচ্ছে, তাহলে এর জন্য ত্বরণটা এই দিকে, তাহলে আমরা কি লিখতে পারি? t মাইনাস m2g sin থিটা সমান সমান m2 ইন্টু a। তাহলে এখন তুমি কি ভাইয়া যোগ বিয়োগ করে ত্বরণের মানটা বের করতে পারবে না? দুইটাকে যদি যোগ দাও তাহলে টান টান কাটাকাটি হয়ে গিয়ে, দুইটাকে যদি যোগ দাও টান টান কাটাকাটি হয়ে গিয়ে m1g মাইনাস m2g sin আলফা সমান সমান m1 প্লাস m2 ইন্টু a। তাহলে a সমান সমান আসছে কত? m1g মাইনাস m2g sin আলফা ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে? m1 প্লাস m2, ডান। এবং একইভাবে তোমরা কিন্তু টি এর মানটাও বের করে ফেলতে পারবা। সো এটা নিজেরা হোমওয়ার্ক দিয়ে দিলাম, হিসাব করো। কিন্তু টি এর বলটা আমরা বলতেছি পরে একটা জেনারেল ইকুয়েশন দেখবো, সেখান থেকে দেখবা টি এর মানটা ইজিলি হয়ে যাবে। সাইন থিটা হবে কোন জায়গায়, কি বললাম? ও সরি, আলফা লিখছি কেন এখানে, এটা থিটা, সরি এটা থিটা, ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে, ডান। হ্যাঁ, m1 ভরেও যদি ফ্রিকশন রাখো, না না এখানে আমরা যদি ফ্রিকশন রাখো তাহলে ক্যালকুলেট করতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে এই দিক বরাবর কি কোনো বল আছে? যদি এই দিক বরাবর কোনো বল থাকে তাহলে একটা ফ্রিকশন বল কাজ করবে, কিন্তু যদি এটার সাথে কোনো মানে গর্তের মধ্যে গর্ত না ঢোকে তাইলে কিন্তু এর মধ্যে কোনো ঘর্ষণ বল কাজ করবে না। এখন আমি তোমাদের আরেকটা একটু স্পেশাল কেস দেখাইতে চাই। বলো তো দেখি এরকম হওয়াটা সম্ভব কি না, যে আমরা এই কোণটা বাড়ায় দিলাম, এই কোণটা বাড়ায় দিলাম, m1 এর ভরটা দিলাম কমায়া, m1 এর ভরটা দিলাম কমায়া। এখন বলো তো আমাদের বস্তুটা এরকম কি হওয়া সম্ভব কিনা, যেটা যেহেতু ভর খুব কম, এটার ভর যেহেতু বেশি, ত্বরণটা উল্টা দিকে যাচ্ছে, এরকম কি হওয়া সম্ভব কিনা? বস্তুটা এই দিকে যাওয়া শুরু করতেছে, এরকম হওয়া সম্ভব কিনা? আগে কি করতেছিল, এদিকে যাচ্ছিল, কিন্তু এই দিকে যাওয়া কি সম্ভব কিনা? হইতে পারে। কিন্তু দেখো আমরা যদি রান দেই তাহলে দেখো এখন এটার ভর এত বেশি, এটার ভর এত বেশি যে আমাদের, এটার ভর এত বেশি যে আমাদের এই দিকে যে m2g sin থিটা কাজ করছে, m2g sin থিটা কাজ করছে, সেটা এখানকার টান বলের চেয়ে বড়। এই টান বল মানটা কার সমান? এই টান বলের মানটা m1g এর সমান। তাহলে আমি এভাবে লিখতে পারি টান বল সমান যেহেতু m1g, তাহলে m1gটা ছোট আর এখানে m2 এর মান এত বড়, থিটার মান এত বড় যে m2g sin থিটার মানটা তোমার এই m1g এর থেকে বড় হয়ে গেছে। সো যার ফলে পুরো সিস্টেমটা এখন এইভাবে করে যেতে থাকবে। এখন ভাই আমরা বুঝবো কিভাবে, ভাই আমরা বুঝবো কিভাবে যে বস্তু আসলে কোন দিকে ত্বরণ? আপনি তো ত্বরণ এই দিকে ধরে করে নিছেন, আমরা কেমনে বুঝবো? আমরা তো মাসুম বাচ্চা, আমরা কেমনে বুঝবো যে ত্বরণটা আসলেই এদিকে কিনা? সেটা বোঝার উপায় হচ্ছে তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি ত্বরণ যে কোনো একদিকে নিয়ে আগে সমীকরণগুলা সেই অনুযায়ী আগে লেখো। যদি দেখো ত্বরণের মান নেগেটিভ, তাইলে বুঝবা তুমি যেদিকে ত্বরণ ধরে নিছো ত্বরণ আসলে সেই দিকে না, ত্বরণ তার উল্টা দিকে। ক্লিয়ার? বলো তো। সো এটা প্যারা নেওয়ার কিচ্ছু নাই, তুমি যে কোনো একটা দিকে তোমার ইচ্ছা মতন দিকে তুমি ত্বরণটা ধরে নাও। সো ত্বরণটা ধরে নিবা,
ক্যালকুলেশন করবা, ফাইনালি ত্বরণের মান যদি এখানে দেখো পজিটিভ, তাহলে তোমার ত্বরণের দিক ধরাটা ঠিক আছে। কিন্তু যদি দেখো ত্বরণের মানটা নেগেটিভ আসছে, তাহলে তোমার ত্বরণ যেদিকে তুমি ধরেছো ত্বরণটা সেই দিকে না, ত্বরণটা তার উল্টা দিকে হচ্ছে। ক্লিয়ার? ভেরি গুড। তোমরা অনেক দ্রুত বুঝে যাচ্ছ, আজকে মাইকে চার্জ নাই তো এই জন্য তাড়াতাড়ি বুঝতেছো, সাব্বাস। এইবার আসো আমরা একটা ফাইনাল কেস দেখি, যেটা মূলত খুবই কম্প্রিহেন্সিভ একটা কেস, বুঝছো? মানে এইটা বুঝলে আমাদের বাকি সবগুলো এমনি হয়ে যায়। সো দেখো আমরা এইরকম একটা কেস চিন্তা করলাম, এই অ্যাঙ্গেলটাকে মনে করলাম এটা আলফা, এবং এই অ্যাঙ্গেলটাকে মনে করলাম বিটা। বুঝেছো? আচ্ছা, তো আচ্ছা খুব ইচ্ছা করতেছে, আচ্ছা যাই হোক, একটা আচ্ছা যাই হোক দাঁড়াও, এটাকে আমি ধরি থিটা, প্রথমটাকে ধরলাম থিটা, যেহেতু আগেরটা থিটা ধরা ছিল এটাকে ধরলাম আলফা। কোন সময় যে যাবে চার্জটা শেষ হয়ে আমি খালি ভয়ে আছি। আমি আসি তো এখনো না? গুড। সো দেখো এইখানে আমরা ভাইয়া যদি একটা কাজ করি, M1 আর M2 দুইটা ভর আছে, বুঝছো? এইটা হলো M1 ভর, এইটা হলো M2 ভর, ক্লিয়ার? এবং এইটার সাথে দড়ি দিয়ে এইটা হলো যুক্ত আছে। সো দেখো এখনকার পার্থক্যটা আগেরটার সাথে বুঝছো কিনা? আগেরটা জাস্ট একটা তল আমরা এরকম করে ঘুরাইছিলাম, এইবার আমরা দুইটা তলকেই এরকম করে ঘুরাবো। তাহলে এবার দেখতে চাই যে আমাদের ত্বরণের সমীকরণটা কি আসে। এবং এখানে ত্বরণের সমীকরণ আমরা যা পাবো, ত্বরণের সমীকরণটা আমরা যা পাবো জাস্ট আগের যে কেসগুলো ছিল সেখানে বলতো পার্থক্যটা মূলত কিসে হবে? আলফা আর থিটাতে হবে। সো যদি এমন হয় যে আলফার মান 0 ডিগ্রি বা আলফার মান 90 ডিগ্রি, তার মানে কি? আলফার মান 90 ডিগ্রি মানে এই তলটা হলো এরকম, যেটা এতক্ষণ আমরা যেটা নিয়ে ডিল করছি। যদি বিটা আর থিটার মান 90 ডিগ্রি হয়, তার মানে তলটা কেমন? তলটা এইরকম। বুঝতে পারছো? সো আচ্ছা এইদিকে M1 ছিল, আরে কি করলাম, এইটা হচ্ছে আমাদের M2 ধরো, এভাবে ধরছিলাম তো, এটা হলো M2, এটা হলো আমাদের M2, আর এটা হলো আমাদের M1, ডান দিকে M1 ছিল, এভাবে রাখি M1। তাহলে এখন ভাইয়া খেয়াল করো আমাদের এই দিক বরাবর টান বল কাজ করছে, ভেরি গুড। আচ্ছা একটু লক্ষ্য করো, লক্ষ্য করো, বলো তো এই M1 ভরের বস্তুর উপরে নিচের দিকে যে বল কাজ করছে সেইটা কি? এই দিকে যে বল কাজ করছে সেটা কি? M1G না? M1G কে দুইটা উপাংশে যদি ভাগ করি, তাহলে এইটা আলফা হলে এটার মানও কত? আলফা হবে না? তাহলে দেখো এটা আলফা হলে এই দিক বরাবর বল কাজ করছে M1G cos আলফা, M1G cos আলফা, আর এদিক বরাবর বল কাজ করছে M1G sin আলফা। এই দিক বরাবর টান বল কাজ করছে, ডান। M1 এর কাজ শেষ আপাতত। M2 যেটা আছে, M2 এর উপরে নিচের দিকে বল কাজ করছে M2G। এই দিকে একটা উপাংশ তলের লম্ব, এদিকে একটা তলের সাথে সমান্তরালে উপাংশ। এটার মান থিটা হলে এটার মানও থিটা, তাহলে এদিক বরাবর উপাংশ হবে M2G cos থিটা এবং এদিক বরাবর উপাংশ হবে M2G sin থিটা। আর এদিকে তো টান বল যেটা ছিল সেটা আছেই। চলো আমরা এইবার সমীকরণটাকে লিখে ফেলি। আমি খালি তোমাদের কমেন্টের দিকে তাকাচ্ছি যে বলবো ভাইয়া মাইকে চার্জ শেষ। সো M1 সমান সমান কি হবে বলো? M1 সমান সমান হবে, ভাইয়া ত্বরণ কোন দিকে তো জানি না, ধরে নাও যে কোনো একটা দিকে ধরে নাও, কে না করছে। তুমি যদি ত্বরণ ধরো এই দিক বরাবর হচ্ছে, তার মানে এর ত্বরণটা কিন্তু এই দিক বরাবর, জাস্ট এটা খেয়াল রাখলেই হবে। সো আমি হিসাব করতেছি, যদি ত্বরণের মান পজিটিভ আসে তাহলে ত্বরণ ধরা ঠিক আছে, যদি নেগেটিভ আসে তাহলে ত্বরণ ধরা ঠিক নাই। এই সাউন্ড নাই মানে ফেসবুকে এই বহুত দুষ্ট তো এই ছেলেটা, নাম কি এর? হাসান হামিদি, কি খারাপ। সো M1 যেটা সেটা দেখো, আমার যেহেতু ত্বরণটা ভাইয়া, ত্বরণটা যেহেতু এই দিক বরাবর, তাহলে এই বলটা বড়, তাহলে আমরা কি লিখতে পারি? M1G sin আলফা, M1G sin আলফা মাইনাস টি সমান সমান হচ্ছে M1 ইন্টু এ। এবং M2 বস্তুর জন্য যদি আমরা সমীকরণটা লিখি তাহলে বলো এদিকে তখন মানে টি বলটা বড়, তাহলে টি মাইনাস M2G sin থিটা সমান সমান M2A। তোমাদেরকে আরেক টাইপের ম্যাথের জন্য একটু হেডস আপ দিয়ে রাখি। বলো তো ভাইয়া, যদি এই তলের মধ্যে ঘর্ষণ বল থাকে, এর মধ্যে যদি ঘর্ষণ বল থাকে, তাহলে আমাদের ঘর্ষণ বলের মানটা কত হবে বের করতে পারবা না? কারণ তুমি কিন্তু এখানকার আর জানো, মিউ ইন্টু আর করলেই কিন্তু বিপরীত দিকের ঘর্ষণ বল পেয়ে যাবা, আর এখানেও মিউ ইন্টু আর করলে কিন্তু বিপরীত দিকের ঘর্ষণ বলটা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। সো তাইলে আমরা ঘর্ষণ দিয়েও ম্যাথ করবো, কোনো চিন্তা করো না।
তাহলে এখন আসো দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কি আসবে? দুইটাকে যোগ করলে টি কাটাকাটি হয়ে যেটা থাকবে m1g সাইন আলফা মাইনাস m2g সাইন থিটা সমান সমান m1 প্লাস m2 ইন্টু এ। খেয়াল করো, এইটাই হচ্ছে মজাটা। এ সমান সমান পাচ্ছি m1g সাইন আলফা মাইনাস m2g সাইন থিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই ত্বরণের সমীকরণটা একদম কমপ্লিট একটা সমীকরণ। কেন বললাম কমপ্লিট সমীকরণ? কারণ তুমি যদি এখন এখানে আলফার মান 90 থিটার মান 90 বসাও তাহলে একদম প্রথম কেসে তুমি যেই ম্যাথটা করছো সেই ম্যাথের সূত্রটা চলে আসবে। দেখো সাইন 90 মান 1, তাহলে সাইন আলফাও যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ এই কোণটা যদি এরকম থাকে আর এই থিটা কোণটাও যদি এরকম থাকে তাহলে দুইটাই কি ভূমির সাথে 90 ডিগ্রি কোণে আছে। 90 90 বসাই দিলে কিন্তু m1g মাইনাস m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2ই কিন্তু হচ্ছে। যদি এর মান পজিটিভ আসে তাহলে ত্বরণ যেদিকে ধরছো এদিকেই হবে, যদি ত্বরণটা নেগেটিভ আসে তার মানে বুঝবা যে তুমি যেদিকে ত্বরণ ধরছো আসলে ত্বরণ সেই দিকে হচ্ছে না, ত্বরণটা তার উল্টা দিকে হচ্ছে। ঠিক আছে, এটা সব কেসের জন্যই অ্যাপ্লিকেবল, আসলে ঘর্ষণ ছাড়া সকল টাইপের কেসের জন্য। মানে যতগুলা কেস দেখছো, একটা তলে আছে আর একটা কোণ, মানে আলটিমেটলি দুইটার কোণ নিয়ে যদি কাজ করে ফেলো তাহলে তো কোণগুলাকে ভ্যারি করলেই এক একটা কেস তুমি পেয়ে যাচ্ছ, তাই না? এবার আসো টানের সমীকরণটা কি হবে। টানের সমীকরণটা কি হবে? টানের সমীকরণটা কি হবে দেখো, টানের সমীকরণটা যদি আমরা একটু হিসাব করি তাহলে এখান থেকে আসছে টি সমান সমান m2a প্লাস m2g সাইন থিটা। m2a সমান সমান কত হবে? একবারে যদি লিখে ফেলি, নিচে আসছে হলো m1 প্লাস m2, নিচে আসছে হলো m1 প্লাস m2, উপরে আসছে m2। এ নিলে আসে হচ্ছে m1 g সাইন আলফা মাইনাস m2 স্কয়ার g সাইন থিটা এবং প্লাস m1 m2 g সাইন থিটা এবং মাইনাস হ্যাঁ এবং প্লাস m2, আমি অনেক লাইন স্কিপ করতেছি তো আমি শিওর ভুল করতেছি কিছু একটা, যাই হোক ভুল করলে তোমরা বুঝো, m2 স্কয়ার জি সাইন থিটা, জি সাইন থিটা। ঠিক আছে, তাহলে ভাইয়া কাটাকাটি কিছু যায় এখান থেকে, এই যে m2 স্কয়ার জি সাইন থিটা, m2 স্কয়ার জি সাইন থিটা কাটাকাটি যায়। তাহলে এখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে থাকে কি থাকে, এখান থেকে থাকে m1 প্লাস m2, উপরে থাকে হচ্ছে m1 m2g। এটাকে যদি কমন নাও তাহলে দেখো থাকে সাইন আলফা প্লাস সাইন থিটা। ব্যাস, সুন্দর। এইটা হচ্ছে আমাদের টান বলের জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন বুঝেছো? এটা হলো টান বলের যে কোনো ক্ষেত্রে ইকুয়েশন। সো তার মানে তুমি এখন যদি দেখো তুমি এখন যদি ভাই এগুলা ডিরাইভেশন তো ইজি, ভেরি গুড। যদি ইজি লাগে তাহলে ভাই নিজেরাই বের করে নিবা, খালি খালি মাথায় প্রেশার নেওয়ার দরকার নাই। আর যদি মনে করো না ভাই পুলির অঙ্ক কয়টা টাইপই আছে, সূত্রগুলো মুখস্থ করি, কিন্তু এক্ষেত্রে আবার ঝামেলা হচ্ছে আলফা কোনটা ছিল থিটা কোনটা ছিল, এগুলা কিন্তু এই সমীকরণ অনুযায়ী যদি মনে না রাখো তাহলে কিন্তু আবার প্যারা হয়ে যাবে। যে এখানে যেটা আলফা, এখানে যেটা m1, থিটা m2, ওই অনুযায়ী কিন্তু তোমাকে ওইখানে পিকচারটা বসাতে হবে। সো এটা হচ্ছে মুখস্থ করার জন্য রিকমেন্ডেড না, বরং জিনিসটাকে এভাবে নাও যে আমরা যে কোনো কেসের জন্য এখন সমীকরণ বের করতে পারবো। সো তুমি যদি এই সমীকরণটা বের করতে পারো তাহলে যে কোনো কেসের জন্য আসলে পারবা, জাস্ট অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে। বুঝছো? ঠিক আছে, সিম্পল। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। তাহলে ভাই আমরা এইটা যেহেতু বুঝলাম, টান বলটা বুঝলাম এবং ত্বরণটা কত হবে এইটাও বুঝলাম। ওকে, কি জানি একটা দেখা যাচ্ছিলাম, দেখি দাঁড়াও, এইটা তো দেখছি, এবার এইটা আসো। হ্যাঁ, এই দেখো, এইখানে খেয়াল করো আমাদের এখানে অনেকগুলা কেস আছে, এখানে অনেকগুলা কেস আছে। সো আমরা এতক্ষণ আসলে যেটা পড়ছি সেইটাই আসলে এখানে দেখাচ্ছে। এতক্ষণ আমরা আসলে যেটা পড়ছি সেটাই আসলে এখানে দেখাচ্ছে। দেখো, যে যদি ভাইয়া এটা 4 কেজি হয়, এটা যদি 3 কেজি হয়,
এই যে ওয়েট বলটা এদিকে কাজ করছে, এদিকে নর্মাল ফোর্স কাজ করছে। সো এই দুইটা যদি পজ করি তাহলে দেখো এইভাবে করে তারা চলতে থাকবে, ঠিক আছে? এই দেখো এইভাবে করে তারা চলতে থাকবে। সো এখানে আসলে অনেক কিছু চেঞ্জ করা যায়। আমরা এই যে ফ্রিকশনগুলো চেঞ্জ করে করে দেখতে পারি, ইনিশিয়াল ভেলোসিটি ছিল কিনা দেখতে পারি, গ্র্যাভিটির জন্য কত 60 ডিগ্রি হচ্ছে রাইট র্যাম্প যেটা ছিল ওইটার কোণ দেওয়া, এই পাশে হলো আমাদের 30 ডিগ্রি কোণ এটার জন্য দেওয়া, 3 কেজি ভর একটা জায়গায়, এটাকে বাড়াতে কমাতে পারি, এটাকে বাড়াতে, মানে সকল ধরনের কেসের জন্য কিন্তু এখানে সিমুলেশন আছে, ঠিক আছে? সো আমাদের এখানে যেটা বললাম, এই যে তামিম জিজ্ঞেস করছে রিয়েল লাইফে কি কাজে লাগে, একটা হচ্ছে বলের ডিরেকশন চেঞ্জ করতে, যে আমি ধরো একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে তুলবো, সো আমি এই দিক বরাবর যদি টান দেই তাহলে কিন্তু নিচ থেকে বস্তুটা উপরের দিকে উঠবে, যদি একটা পুলির কথা চিন্তা করো। কিন্তু ওই যে বললাম না যে যান্ত্রিক সুবিধার কথা, অনেকগুলা পুলি যদি থাকে তখন কিন্তু আমাদের যে কোনো একটা টান দিলেই অল্প টানে কিন্তু অনেক বড় একটা ভারী বস্তুকে আমরা উপরের দিকে তুলতে পারবো, বুঝতে পারছো? সো এই হচ্ছে কাহিনী। যখন দেখবা যে বড় বড় ক্রেনে নিচ থেকে উপরের দিকে কোনো একটা বস্তুকে তুলছে, ওই যে যখন কনস্ট্রাকশন বিল্ডিংয়ে তোমরা দেখো না ক্রেন দিয়ে উপরে নিচে ওঠানামা করে, সো সেখানে অনেক ক্ষেত্রেই দেখবা পুলির কিন্তু ব্যবহার আছে। এটা নিয়ে ইউটিউবে একটু সার্চ দিও যে অ্যাপ্লিকেশন অফ পুলি সিস্টেম ইন রিয়েল লাইফ, দেখো অনেক টাইপের কিন্তু ভিডিও পাবা, ওইগুলো দেখতে পারো, ঠিক আছে? ওকে, সো তাইলে আশা করি এগুলা বুঝতে পারছো। এখানে এগুলা এই যে physicsclassroom.com এই ওয়েবসাইটে গেলে তোমরা হচ্ছে এই সিমুলেশনগুলোও দেখতে পারবা যদি চাও। এই আর কি কাহিনী, বুঝছো? ওকে, সো তাইলে আমরা থিওরি যে পার্টগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি দেখেছি। চলো এই প্রবলেমটা আমরা একটু সলভ করি। আরও আমরা বেশ কিছু প্রবলেম তো দেখব, তবে আজকে তো আর দেখতে পারবো বলে মনে হয় না। আমরা চলো যতক্ষণ সময় আছে কিছুটা করি, চার্জটা এবার একটু দেখে নেই। এই ম্যাথটা সলভ করো তো দেখি, হায় লাল হয়ে গেছে, বেশিক্ষণ থাকবে না আমি শিওর। যাক আলহামদুলিল্লাহ, আমাদের থিওরি পড়ানোটা শেষ, এটাই দরকার ছিল। সো আমাদের এই ম্যাথটা করে শেষ করে ফেলবো, দেখি চলো। সো আমরা এখানে দেখতে পাচ্ছ দুইটা পুলি আছে, একটা পুলির সাথে এই ভরটা যুক্ত, আবার এই ভরের সাথে একটা দড়ি দিয়ে আবার পুলি দিয়ে আর একটা ভর যুক্ত আছে। আমাদেরকে বলছে পুরা সিস্টেমটা, সাউন্ড নাই আসলেই, সাউন্ড চলে গেছে, আছে মাইক দিব রায়হান চৌধুরী, আজকে আমি বিপদে পড়ছি বলে আমার সাথে মজা নিচ্ছে, কি খারাপ। দেখো দেখো এখানে বলছে যদি সিস্টেমটা সাম্যাবস্থায় থাকে তাহলে থিটার মান কত হবে বের করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো আমরা দেখো এইখানে আমরা যদি দেখি চিত্রে পুলি এবং তারের ভর নগণ্য, সো এখানে পুলি এবং তারের ভরটা নগণ্য, সিস্টেমটা সাম্যাবস্থায় থাকতে হলে থিটার মান কত হবে নির্ণয় করো। তাহলে দেখো এইখানে হচ্ছে থিটার যে মানটা, এইখানে আমাদের থিটার যে মানটা এটা বের করতে হবে। তো ভাইয়া খেয়াল করো, আমাদের এখানে নিচের দিকে একটা বল কাজ করছে, সেটা হলো mg। এই বস্তুর উপরেও নিচের দিকে কত বল কাজ করছে? mg। বলো তো যেহেতু সিস্টেমটা সাম্যাবস্থায় আছে তাহলে উপরের দিকে যে টান বল সেটা কি অবশ্যই এই mg বলের সমান না? যেহেতু এই পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, এও তো স্থির, তাহলে এর উপরে যে টান বলটি এটা সমান সমানও কত হবে? mg হবে না? এটা সমান সমানও mg হবে, হ্যাঁ গুড, সি হচ্ছে অ্যান্সার, ভেরি গুড। সো এটা যদি টি বল হয় তাহলে দেখো এর উপরেও কিন্তু টান বল কাজ করছে, এর উপরেও কিন্তু টান বল, সেম টান বল কাজ করছে। তাহলে দেখো এই টান বলের থিটা ডিগ্রি কোণে যে উপাংশ সেটা হচ্ছে টি কস থিটা, এবং একইভাবে এই টান বলেরও থিটা ডিগ্রি কোণে যে উপাংশ, যেহেতু আমাদেরকে বলেছে দুইটাই থিটা, এই থিটা ডিগ্রি কোণে যে উপাংশ সেটাও কিন্তু টি কস থিটা। তাহলে উপরের দিকে বল কাজ করছে 2t cos থিটা, এই 2t cos থিটাটা কিন্তু আমাদের √2mg এই ওজনটাকে ধরে রাখছে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আমরা তাহলে কি লিখতে পারি যে 2t cos থিটা যেটা, 2t cos থিটা যেটা এইটা সমান সমান হবে √2mg, √2mg। টি সমান কি ছিল? mg ছিল। তাহলে টি এর জায়গায় আমরা যদি mg বসাই cos থিটা, এই দেখো টি সমান mg, তো টি এর জায়গায় mg বসালাম, সমান সমান √2mg। এইখান থেকে আমরা mg কাটাকাটি যদি করে ফেলি, cos থিটা সমান সমান আসছে, cos থিটা সমান সমান আসছে √2/2, এটাকে কি লেখা যায়? 1/√2। সুতরাং থিটা সমান সমান 45 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। সো আমরা নেক্সট ক্লাসে আরও কিছু ম্যাথ প্রবলেম করব, ঠিক আছে? আরও কিছু ম্যাথ প্রবলেম করব এবং তারপরে দেখব এই ম্যাথ প্রবলেম নিয়ে ইনশাল্লাহ কোনো ঝামেলা থাকবে না। সো আশা করি আজকের ক্লাসে
পুলি রিলেটেড যে সমস্ত ফিলগুলা সেগুলো ইনশাল্লাহ করতে পারছো, বুঝতে পারছো। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।